শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের বাংলার বিশেষ আয়োজনে এক ক্লাসে 100% সৃজনশীল কমন গদ্য অংশের আজকের আলোচনা। অনেক সময় শিক্ষার্থীরা আমাদেরকে বলে যে স্যার বাংলা প্রথম পত্রের উপরে একটা সাজেশন দেন। তো আমরা বলি যে সৃজনশীলে আসলে সাজেশন তো এইভাবে সুনির্দিষ্ট কোনো কিছু বলে দিলে কমন আসার না আসার সম্ভাবনাই বেশি। অনেকেই অনেক কথা বলবেন যে এইটা পড়ো এইটা পড়ো আসবে, তো শেষমেশ দেখা গেল আসলো না, তো তাকে তুমি কি বলতে পারবা বা বলে লাভটাই কি? তার থেকে বরং আমাদের এমন কোনো পদ্ধতির মধ্যে যাওয়া উচিত যেখান থেকে টপিকগুলো এমনভাবে বুঝে নেওয়া উচিত যাতে শতভাগ কমন পড়ে এবং বিষয়গুলোও তোমার গ্রিপের মধ্যে থাকে। সুতরাং আজকে আমরা কোনো বিশেষ বিষয়ের আলোচনায় যাব না, শতভাগ কমনও ফেলবো ইনশাল্লাহ, কোনো বিশেষ বিষয়ে বাদও দেব না। এবং এই ক্লাসের শেষে আমি বলে দিব যে সবগুলো প্রশ্নই আমাদের কমন আসবে ইনশাল্লাহ। কিন্তু আসার পরও দেখো, এই উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা প্রথম পত্রে এ প্লাস প্রাপ্তি অনেকটা পারার উপরে নির্ভর করে না। বিষয় হলো তুমি কি লিখছো, কোনটা সিলেক্ট করছো, এই সিলেকশনের উপরেও কিন্তু তোমার অনেক কিছু নির্ভর করছে। অনেক সময় দেখা যাবে মনে হচ্ছে যে বিষয়টা তোমার গ্রিপের মধ্যে আছে, কিন্তু তুমি লিখতে গিয়ে দেখা গেল 3-4টা সেন্টেন্স লেখার পরে তোমার মনে হলো যে এই বিষয়টা সিলেক্ট করা আমার ভালো হয় নাই। অধিকাংশ সময় আমরা দেখি প্রবন্ধের ক্ষেত্রে এরকম বিষয় ঘটে থাকে। তো যাই হোক, সেই বিষয়ে আমাদের কোন কোন বিষয় সিলেক্ট করা উচিত, কোনগুলো বিষয়ে আলাপ করা উচিত, সেই কথায় আমরা পরে যাব। তার আগে আমরা দেখে নিই আমাদের যে 12টি গদ্য রয়েছে, এখানে বিগত বছরগুলোতে কেমন ধরনের প্রশ্ন এসেছে। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসে অথবা টেস্ট প্রিটেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিসে প্রশ্নগুলো আসলে কেমন ধরনের আসে, প্রবন্ধ থেকে কেমন আসে বা অন্য গল্প থেকে কেমন ধরনের প্রশ্ন আসে, কোন বিষয়টুকু ন্যূনতম কোন বিষয়টুকু খেয়াল করলে আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ উত্তর করতে পারবো। আর উত্তর দানের জন্য আমাদের কোন কোন বিষয়, প্রবন্ধ থেকে কোন বিষয় খেয়াল করা দরকার, কোন গদ্য থেকে কোন বিষয় খেয়াল করা দরকার, এই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের আজকের আয়োজন। আমার বিশ্বাস, স্থির বিশ্বাস যে তোমরা ধৈর্য ধরে শুনলে বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আজকের পর আর থাকবে না। আমরা আশা করি যে তোমরা এক্ষেত্রে সফল কাম হতে পারবে। তো চলো প্রথমেই আমরা প্রথম গদ্য যেটা রয়েছে বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, এখানে প্রশ্ন বিশ্লেষণে এই প্রবন্ধটা থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়নি, কারণ তোমরা জানো এটি শর্ট সিলেবাসের আওতাভুক্ত ছিল না। তো অন্যান্য পরীক্ষায় এই যে 1-2 বছর ধরে অন্যান্য পরীক্ষাগুলো হলো, সেখানকার প্রশ্ন বিশ্লেষণে এটার কি প্রবণতা লক্ষ্য করা যায়, শিক্ষকরা যখন প্রশ্ন করেন তখন কোন বিষয়গুলো মাথায় রেখে প্রশ্ন করেন, সে বিষয়গুলো আমরা এখানে সাজানোর চেষ্টা করেছি। দেখো, বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, নব্য মানে হচ্ছে নতুন, নতুন লেখকরা কোন কোন বিষয় ফলো করবেন, তাই তো? তো এই ফলো করার ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়? প্রথম বিষয় হচ্ছে এখানে 13টা পয়েন্ট উনি দিয়েছেন যে কি কি করা যাবে সাহিত্যের ক্ষেত্রে আর কি কি করা যাবে না। সেক্ষেত্রে কি কি করা যাবে না, এই বিষয়গুলো করা যাবে না যে যশের জন্য লেখা যাবে না। যদি যশের জন্য আমরা লিখি তাহলে যশও হবে না, আর যশ তো হবেই না, লেখাও ভালো হবে না। বরং আমাদের কি করা উচিত, লেখা ভালো হওয়ার দিকে দৃষ্টি দেওয়া উচিত। যদি লেখা ভালো হয় যশ এমনি আসবে। তারপর উনি বলেছেন টাকার জন্য লিখবো না, অসত্য ধর্মবিরুদ্ধ লেখা লিখবো না, পরনিন্দা পরপীড়নের জন্য লিখবো না, স্বার্থ সাধনের জন্য লিখবো না, আর যে লেখায় আমার জ্ঞান নাই অর্থাৎ আমার আয়ত্ত বহির্ভূত লেখা সেটাও লিখবো না, বিদ্যা প্রচার করতে গিয়ে বিভিন্ন ধরনের কোটেশন ব্যবহার করব না, অলংকার দিয়ে উপমা রূপক উৎপ্রেক্ষা দিয়ে এই সাহিত্যের আয়তন বড় করা বা তার শরীরকে ওজনদার করার দরকার নেই, অন্যের কোনো অনুকরণ করব না, আর যখন লিখব তখন আমরা হঠাৎ করে ছাপাবো না, কিছুদিন রেখে ছাপাবো। এতে কি হবে, এতে দোষগুলো দূর হবে। তো টোটাল মিলে শিক্ষার্থীরা আমরা কি পেলাম, যে বিষয়গুলো পেলাম, এর সাথে দেখো একটা বা দুটোর সাথে মিল রেখে, ধরো আমি বললাম যে এই টাকার জন্য লিখবো না আর বিদ্যা প্রচার করার জন্য লিখবো না, এই দুইটা পয়েন্টকে আমি উদ্দীপকে ধরো টার্গেট করলাম যে একজন সাহিত্যিকের নাম দিলাম, তিনি বিখ্যাত হতে চান এবং বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে তিনি প্রচার পেতে চান আর তিনি এর মাধ্যমে আয় করতে চান। তাহলে আমরা বলবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার কোন দুটি বিধান উনি
ওনার সাহিত্যের মধ্যে লঙ্ঘন করেছেন, তখন তোমাকে কথা বলতে হবে যে তিনি টাকা উপার্জনের জন্য অর্থাৎ টাকা আয়ের জন্য লিখবেন না। উনি বলেছেন এতে কি হবে, ইউরোপে এখন অনেকেই টাকার জন্য লেখে, টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন আসে নাই, কারণ আমাদের এখনও সেরকম রুচি ও দক্ষতা সম্পন্ন জনসাধারণ তৈরি হয়ে ওঠেনি। সেই কারণে আমরা যখন লিখব তখন কি হবে, লোকরঞ্জনের জন্য লেখার একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হবে, যার ফলে লেখাও ভালো হবে না আর টাকা উপার্জিত হবে না, বরং মাঝখান দিয়ে কী হবে, লেখাটা নষ্ট হয়ে যাবে। আর এটা বলছে যে বিদ্যা প্রচার করবো না, উনি বলছেন যে এখনকার লেখায় বিদ্যা প্রচার আমি অনেক দেখতে পাই, জার্মান, ফরাসি, এগুলো কোটেশন প্রচুর দেখা যায়। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সেই ভাষার কোটেশন যদি ব্যবহার করেন তাহলে লেখার সৌন্দর্য নষ্ট হবে। তো এরপরে পরের প্রশ্নটা কেমন আসে, আচ্ছা আরেকটু বলে নেই। এবার উনি কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছেন কি কি করতে হবে। উনি বলেছেন যে সরলতা হচ্ছে সাহিত্যের প্রধান গুণ, যা আমরা লিখবো সেটা যেন লোকে সহজে বুঝতে পারে, আর সত্য, ধর্ম, কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি। অথবা যদি আপনি মনে এমন বুঝতে পারেন যে লিখে কল্যাণ সাধন করতে পারবেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখবেন। অন্য উদ্দেশ্যে যারা লেখেন তাদেরকে তিনি যাত্রাওয়ালাদের সাথে তুলনা করেছেন, আর বলেছেন যে সরলতা লেখার প্রধান গুণ। আমি যা লিখলাম সেটা পড়া মাত্রই যদি মানুষ বুঝতে পারে তাহলে সেটাই সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য। এখন প্রশ্নটা কেমন হবে, ধরো একজন লিখলো, সে সাহিত্যের প্রধান ধর্ম মনে করলো সরলতা, আর কি মনে করলো, সৌন্দর্য সৃষ্টি। তাহলে আমরা মনে করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন দুটি গুণ তিনি তার সাহিত্যে ফলো করেছেন, তাহলে তুমি বলবা সরলতা ও সৌন্দর্য সৃষ্টি। এরপর আমরা ঘয়ে কি প্রশ্ন করব, বলেছে যে গয়ে উপরের পয়েন্টগুলোর একটি বা দুটির সঙ্গে মিল রেখে উদ্দীপক হয়, আর অবশিষ্ট বিষয়গুলো ঘয়ে আসে। তারপর আমরা বলবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে নব্য সাহিত্যিকদের প্রতি যে নির্দেশনা দিয়েছেন তা উদ্দীপকে আংশিকভাবে প্রকাশ পেয়েছে। তখন তুমি বলবা যে এই যে এতগুলো যশের জন্য, টাকার জন্য, অসত্য ধর্মবিরুদ্ধে লেখা, পরনিন্দা, পরপীড়ন এবং অধিকার বা জ্ঞান বহির্ভূত লেখা, বিদ্যা প্রচার, এই যে এতগুলো বিষয় রয়েছে, এর মধ্যে শুধু দুটো বিষয় উদ্দীপকের সাথে সম্পর্কিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের উন্নয়নের জন্য আরও অনেকগুলো নিদর্শন দিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, প্রথম প্রবন্ধে আমাদের প্রধান টার্গেট হবে যে এই 13টি প্রবন্ধের মধ্যে এই বিষয়গুলোর সাথে প্রত্যেকটাকে আলাদা করে মনে রাখা। অর্থাৎ এখানে একটা বা দুটোর সাথে উদ্দীপক, সকল জায়গার প্রশ্ন, তুমি যে কোনো জায়গার প্রশ্ন ব্যাংক নিয়ে এসে দেখো, সব জায়গায় প্রশ্নের একই প্যাটার্ন। এই যেগুলো আমরা বললাম এগুলোর মধ্যে অথবা এগুলোর মধ্যে একটা বা দুটোর সাথে মিল রেখে উদ্দীপক তৈরি হবে। বাকিগুলো যে উদ্দীপকে নাই, অর্থাৎ উদ্দীপকে যে আংশিক আলোচনা হয়েছে এর উপরে সৃজনশীলের ঘ হবে। সকল প্রশ্নের প্যাটার্ন একই রকম। আমি আশা করি প্রথম প্রবন্ধটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে এটা থেকে আমরা প্রশ্ন পরীক্ষায় আসে লিখবো কি লিখবো না সেই ডিসিশন পরে দিব। এরপর আসো অপরিচিতা গল্পটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এখানে 5টি টপিকের উপর প্রশ্ন এসেছে। তুমিও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখতে পারো, তাহলে আমার কথার সত্যতা তোমার কাছে স্পষ্ট হবে। প্রথম যে বিষয়টার উপর সৃজনশীলের গ বেশি আসতে দেখা যায় সেটা হলো অনুপম চরিত্র। অনুপম চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি তার উপরে প্রশ্নগুলো কেমন আসে তোমরা জানো, অনুপম ব্যক্তিত্বহীন চরিত্র, ঠিক, অনুপম সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, অনুপম মায়ের কোল সংলগ্ন শিশু। তো এই পয়েন্টের উপরে যদি উদ্দীপক আসে তাহলে দেখা যায় যে কোনো একটি বিয়ের অনুষ্ঠানে সেখানে যৌতুক নিয়ে কথোপকথন হচ্ছে, তো সেখানে যে পাত্র আছে সেই পাত্র ওই যৌতুকের প্রতিবাদ করে, পাত্রপক্ষ থেকেই যৌতুক চাওয়া হয়েছে, পাত্রই তার প্রতিবাদ করছে। তখন বলা হয় অনুপম চরিত্রের সাথে এই চরিত্রের পার্থক্য কি। তখন ওই যে বিয়ের অনুষ্ঠানে মামা যখন যৌতুক নিয়ে অনেক বাড়াবাড়ি করেছেন, স্থির অঙ্কের টাকা এবং কত দরের গহনা ও কত ভরির গহনা, এই আলাপকালে অনুপম কিন্তু নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। কারণ অনুপম বলেছিল দেনা পাওনা কি স্থির হইল জানিতাম না, মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। অর্থাৎ সেই যৌতুক প্রদান এবং যৌতুক প্রথার প্রতি অনুপমের যে মৌন সমর্থন ছিল এটি তার ব্যক্তিত্বহীনতার আরেকটি প্রমাণ, তাই তো। এরপর অনুপম চরিত্রে যে একেবারে তুমি নিরেট নেতিবাচক বলে দিবা সেটাও কিন্তু না। দেখো এই টোটাল গল্পটার মধ্যে কল্যাণীর যে ব্যাপক প্রগতিপন্থী চরিত্রের পরিচয় তুমি পেয়েছো, ব্যাপক শুচিশুভ্র চরিত্রের যে আত্মপ্রকাশ দেখেছো, সেটা কিন্তু তুমি
অনুপমের কণ্ঠেই শুনতে পেয়েছো। অর্থাৎ এই টোটাল গল্পের মধ্যে অনুপম কোথাও কল্যাণী চরিত্রের নিন্দা করেননি, এবং যখন তার সেই ট্রেনে যখন তিনি যাচ্ছেন মাকে নিয়ে তীর্থে, তখন কল্যাণীর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই কিন্তু তার চরিত্রে রূপান্তর এসেছে। সে মামার গণ্ডি থেকে বেরিয়ে পড়েছে এবং মাতৃ আজ্ঞা অমান্য করে কানপুরে এসে বসবাস করেছে। সুতরাং উদ্দীপক কিন্তু অনুপম চরিত্রের নেতিবাচক বৈশিষ্ট্যের সাথে যেমন মিল থাকতে পারে, তেমনি অনুপম চরিত্রের এই যে রূপান্তরের সাথেও কিন্তু মিল থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে অনুপম চরিত্র দিয়ে যদি গ হয়, তাহলে এই নিচের 3-4টা বিষয়ের যে কোনো একটা দিয়ে ঘ হতে পারে। আমি তখন কল্যাণীর কথা বলতে পারি। এখানে অপরিচিতা বিশেষণে বস্তুত পক্ষে কল্যাণীর কথাই তো আলোচনা করা হয়েছে। অনুপম তো এই গল্পের প্রধান আলোচ্য বিষয় নয়, এই গল্পের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কল্যাণী। তখন আমি বলতে পারি, যদি শুধু যৌতুক বিষয় অথবা কোনো ব্যক্তিত্বহীনতার বিষয়ের উপর প্রশ্ন আসে, তাহলে আমি বলবো গল্পের মূল সুর উদ্দীপিকা আলোচিত হয়নি। তাহলে কি হবে? ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর যুদ্ধ সংলগ্ন সময়ের যে নারী ব্যক্তিত্ব যেমন হওয়া দরকার, তার থেকে ব্যতিক্রমধর্মী নারী ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের নারী ব্যক্তিত্বটি কেমন হবে, তার যে একটি প্রকাশ ঘটেছে কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে, উদ্দীপকে তার কিন্তু প্রকাশ ঘটবে না। এই হচ্ছে একটা প্যাটার্নের চরিত্র। আমি এখানে কি সেট করলাম? উদ্দীপকে অনুপম সেট করলাম, আমি কিন্তু উদ্দীপকে কল্যাণীও সেট করতে পারি। কল্যাণী যে নারী শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছে, অনুপমের পরবর্তী বিবাহ প্রস্তাব যে কল্যাণী প্রত্যাখ্যান করেছে, সেখান থেকেও কিন্তু আমি প্রশ্ন করতে পারি, তাই না? সেভাবে উদ্দীপক তৈরি হতে পারে। আর তুমি উদ্দীপক বিশ্লেষণ করে দেখো, অনেক উদ্দীপকই কল্যাণী চরিত্রের উপর তৈরি হয়েছে। তো এই দুইটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তুমি দেখবা যে টোটাল গল্পটার মধ্যে অনুপম কোন জায়গাটুকুতে আছে। খুব একটা পেজ তুমি রেডি করবা যে অনুপমের ব্যক্তিত্বহীনতা আসলে আমি এই 4-5টা লাইন মূলত হাইলাইট করব। অনুপম চরিত্রের রূপান্তর আসলে আমি মূলত এই কানপুরে বসবাস করা অনুপমের এই জায়গাটুকু হাইলাইট করব। যদি কল্যাণী চরিত্রের এই শুচি শুভ্র আত্মপ্রকাশ এবং নারী জাগরণের দিক থেকে যদি প্রশ্ন আসে, তাহলে সে যে নারী শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছে, সে যে ট্রেনে ওই যে অন্যায় আচরণের প্রতিবাদ করেছে, অর্থাৎ ট্রেনে যখন কিনা দেশীয় রেলওয়ে কর্মকর্তা বলল যে এই গাড়ির 2 বেঞ্চ আগে হইতে 2 সাহেব রিজার্ভ করেছেন, আপনাদেরকে অন্য গাড়িতে যেতে হবে। অনুপম কিন্তু অন্য গাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। তখন কল্যাণী বলেছেন যে এই গাড়ির 2 বেঞ্চ আগে থেকে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা বলে সে টিকিট খুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং আর্দালি সমেত যখন সেই ইউনিফর্ম পরা সাহেব অর্থাৎ ইংরেজ কর্মকর্তা গেটের সামনে সে দাঁড়িয়েছেন, তখনও কিন্তু কল্যাণীর কথা শুনে, তার ভাব দেখে সেও কিন্তু এই গাড়িতে ওঠার সাহস পায়নি। এই যে তার ব্যক্তিত্বের প্রকাশ, এই যে ব্যক্তিত্বের জাগরণ, এই বিষয়টাকে কিন্তু হাইলাইট করতে হবে। তবে কল্যাণী চরিত্রের একটা দুর্বল দিক আছে, সেটা অনেক সময় আমরা পরীক্ষার প্রশ্নে আসতে দেখি। সেটা কি? যখন কন্যার গা থেকে অলংকার খুলে এনে যাচাই করা হয়, বাবা যখন কন্যার গা থেকে অলংকার খুলে আনেন, তখন কিন্তু কল্যাণী কোনো রকম প্রতিবাদ করেনি। উদ্দীপকের চরিত্রটিকে প্রতিবাদ করতে দেখা যেতে পারে। এই ক্ষেত্রে কল্যাণীর কিন্তু একটু নেতিবাচক সমালোচনা রয়েছে। এই গেল দুটো চরিত্র। এরপর কি? কন্যা দায়গ্রস্ত পিতা হয়েও শম্ভুনাথ সেনের দৃঢ় ব্যক্তিত্ব, এর উপরেও সৃজনশীল প্রশ্ন আসতে দেখা গেছে। অর্থাৎ কন্যা দায়গ্রস্ত পিতা কি? অর্থাৎ সামাজিক প্রথা অনুযায়ী কন্যার বিবাহের বয়স পার হয়ে গিয়েছে, বরপক্ষের সমস্ত অন্যায় আচরণ তাকে কিন্তু মেনে নিতে দেখা যায়। কিন্তু শম্ভুনাথ সেন দেখলেন যে যখন পাত্রটি ব্যক্তিত্বহীন, সে যখন বলেছেন যে তোমার মামা বলিতেছেন বিবাহের পূর্বে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? তখন অনুপমের ভাবটা এমন যে এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। তখনই কিন্তু শম্ভুনাথ সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যক্তিত্বহীন পাত্রের হাতে যদি তিনি কন্যা সমর্পণ করেন, তাহলে তার ভবিষ্যৎ ভালো হবে না। তারপরও স্যাকরা দিয়ে যখন গহনা যাচাই করা হলো এবং মামা যখন গহনার একটি ফর্দ ঠিক করলেন, যে তখন শম্ভুনাথ কিন্তু বলেছেন যে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যাহারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। কন্যা দায়গ্রস্ত পিতা, তৎকালে কন্যা দায়গ্রস্ত পিতার যে কোনো অন্যায় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু শম্ভুনাথ সেনের মধ্যে যে আগামীর ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে, অর্থাৎ নারী পুরুষের যে যৌথ প্রতিরোধ, যৌতুকের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে অমর কাহিনী রচনা করেছেন, সেখানে
ওনার যে ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে এটা সমকালে বিরল ঘটনা, সেই জায়গা থেকে উদ্দীপক হতে পারে। আরেকটা বিষয় কি, মামা চরিত্র। ওই যে বললাম যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে একটা বিবাহের অনুষ্ঠান হয়েছে, সেখানে বরের বাবা বলেছেন যে জিনিসপত্র আগে বুঝিয়ে দাও, তা নাহলে বিয়ে হবে না। তখন আমরা বলবো উদ্দীপকের যে বরের বাবা, তার সঙ্গে এই গল্পের কোন চরিত্রের মিল আছে? তখন তোমাকে বলতে হবে অনুপমের মামা চরিত্রের মিল আছে। তারপর অনুপমের মামা তুমি বিশ্লেষণ করবা যে মামা হচ্ছেন আমাদের গর্বের প্রধান আমাদের আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। আমাদের সংসারের এই জেদ হইতেছে বাচুক আর মরুক। আবার বলেছে যে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হচ্ছে মামা, ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। তাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষ রস পাইবার জন্য নেই। তারপর টাকার অঙ্ক কত হবে, গহনা কত ধরের ও কত ভরির হবে, সে সমস্ত তিনি আগেই ফিক্সড করে নিয়েছেন। এবং কনে পক্ষ যাতে গহনায় তাকে ঠকাতে না পারে, যেহেতু হিন্দু ধর্মের বিবাহ জন্ম জন্মান্তরের সম্বন্ধ, সেখানে যাতে তাকে ঠকাতে না পারে সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে এনেছেন। এই যে তার নিকৃষ্ট মানসিকতা। আর একটা ক্ষেত্রে নিকৃষ্ট মানসিকতা কি বলবা, যে তিনি এমন বেহাই চান যার টাকা নাই, অথচ কনের সুখের জন্য সে টাকা দিতে কসুর করিবে না। অর্থাৎ তার সম্পদ চাই, কিন্তু বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকার তামাক দিলে যার নালিশ খাটবে না। আর কনের ব্যাপারে কি, এ বাড়িতে যে মেয়ে আসবে সে মাথা হেট করে আসবে, সেই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। এনাফ ইনফরমেশন তো আমি তোমাকে দিলাম, জাস্ট এতটুকু লিখতে পারলেই হবে যদি মামা দিয়ে প্রশ্ন আসে। এর চেয়ে বেশি কথা তো তোমরা লেখো না, এর চেয়ে বেশি কথা লেখা আমাদের টাইম নাই। আশপাশ পিটিয়ে না লিখে একেবারে জিস্টে আসবা, তুমি মূল পয়েন্টে আসবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ঘয়ে বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে অপরিচিতা গল্পে প্রকাশ পাওয়া তৎকালীন সমাজ ব্যবস্থা। সেখানে যৌতুক ছিল, তাই তো? সেখানে যৌতুক ছিল, সেখানে কন্যা দায়গ্রস্ত পিতার অবস্থা বর্ণনা করা হয়েছে, এবং সেই কন্যা দায়গ্রস্ত পিতা হয়েও তিনি যে প্রত্যাখ্যান করেছেন। পুরুষতান্ত্রিক সমাজের জাতাকলে পৃষ্ঠে একজন শিক্ষিত যুবক কতটা ব্যক্তিত্বহীন হতে পারে। এবং অনুপম নিজেই বলেছেন, আমাকে আজও দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এই সমস্ত কথা ব্যবহার করবা, তাই তো? এবং তার জীবন, নিজের জীবনের যে অন্তঃসার শূন্যতা, সেটা বোঝাতে তিনি বলেছেন, ইহা সেই ফুলের মতো যার বুকের পরে ভ্রমণ আসিয়া বসিয়াছিল, এবং তা সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়ে উঠেছে। জাস্ট এই কটা। তাহলে পাঁচটা বিষয় কি দাঁড়ালো? অনুপম চরিত্রের উপর উদ্দীপক হতে পারে। তাহলে অনুপম চরিত্রের কি গুণ আছে তুমি অল্প কথায় এক পেজের মধ্যে শিখবা। কল্যাণী চরিত্রের মধ্যে কি আছে দেখো, এখানে 5টা পরিচ্ছেদের মধ্যে লাস্ট পরিচ্ছেদে কল্যাণী আছে, প্রথম 4টা পরিচ্ছেদে কল্যাণী নাই। জাস্ট 1-1.5 পেজ লেখা, সেখান থেকে তুমি হাফ পেজ 1 পেজ লেখা বের করবা যে কল্যাণী আসলে, উদ্দীপক আসলে গয়ে আমি এই কথাগুলো লিখবো। এখানে কল্যাণী চরিত্রের প্রগতিশীল মানসিকতা প্রকাশ পেয়েছে। মামা চরিত্রকে নিয়ে 1 পেজ আধা পেজ তুমি লিখে রাখবা। আর শম্ভুনাথ সেনের উপর প্রশ্ন খুব কম আসে, তারপরও 2-1 যে আসেনি সেটা না, সবচেয়ে বেশি আসে তৎকালীন সমাজ ব্যবস্থার কোন দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে। অথবা তখন তোমাকে বলতে হবে যে সেখানে যে যৌতুক রয়েছে, সেখানে যে বরের ব্যক্তিত্বহীনতা রয়েছে, কন্যা দায়গ্রস্ত পিতা হয়েও যে একজন প্রতিবাদ করতে পারে, সেই যে সামাজিক বাস্তবতা রয়েছে, অর্থাৎ 20 শতাব্দীর প্রথম বিশ্বযুদ্ধ সংলগ্ন সময়ের সেই প্রেক্ষাপটে একজন ব্যক্তিত্বহীন যুবক কতটা অসহায় হতে পারে, সেই টোটাল ঘটনাটা তোমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে আমার ধারণা এই বিষয়গুলো যদি খুব অল্প অল্প করে হাফ পেজ করেও তুমি দেখো, তার সাথে উদ্দীপক মিলাইলে কিন্তু তোমার 1-1.5 পেজ একটা উত্তর হয়ে যাবে। তাহলে সাজেশনের পিছনে আমি ছুটবো কেন? আমি উদ্দীপকের পিছনেই বা ছুটতে যাবো কেন? আমার টোটাল বিষয় হচ্ছে আমি বুঝে গেলাম যে আমার বিগত বোর্ড পরীক্ষা এবং সকল পরীক্ষায় এই 5টি টপিক ভাগ ভাগ করে 5টি বিষয়ের উপর 5 ধরনের উদ্দীপক আছে। তো বইতে কোনো সহায়ক গ্রন্থে যদি তোমার 50টা উদ্দীপক থাকে, ওই 50টা উদ্দীপকে তুমি দেখবে শুধু নাম চেঞ্জ, কাহিনী চেঞ্জ। তোমাকে খেয়াল করতে হবে সৃজনশীলের গ এবং ঘয়ে কি জানতে চায়। আর একটা কথা মনে পড়েছে যেহেতু বলে নেই, সেটা হচ্ছে তুমি টেক্সটে কতটা এক্সপার্ট তা নির্ভর করে তোমার খ নম্বর প্রশ্নের উত্তরের উপর। খ নম্বর ভালো, খ নম্বরের টেক্সটের ডেলিভারি সুন্দর, তাহলে আমরা ধরে নিই ঘয়েও তোমার টেক্সটের ডেলিভারি সুন্দর হবে। অর্থাৎ খ নম্বরটা খুবই সচেতনতার সাথে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? সেই খ নম্বর প্রশ্ন কোথা থেকে কি হবে সেটা নিয়ে আমি আরেকটা ক্লাস নিব।
কবিতার উপরে একটা ক্লাস হবে এবং একবারে সেকেন্ড পেপারের ফার্স্ট থেকে লাস্ট একটা ক্লাস হবে, অর্থাৎ আমাদের ব্যাকরণ অংশ কোনটা টাচ করা উচিত, কোনটা টাচ করা উচিত না, কোনটা টাচ করলে নির্মিতির উপরে কি প্রভাব ফেলবে, ব্যাকরণের নাম্বার প্রাপ্তি নির্মিতির উপর কেমন ধরনের প্রভাব ফেলতে পারে, টোটাল মিলে আমরা ক্ষয়ের অর্থাৎ ব্যাকরণের উপরে একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব, কবিতার উপরে একটা ক্লাস নিব। আমার ধারণা তোমরা এই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখো কোনো পরীক্ষায় আটকানোর কোনো সুযোগ নাই। যদি তোমার মনে হয় যদি আটকায়, তাহলে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এই টপিকের বাইরে একটা প্রশ্ন আমাকে বের করে দেখাও, বের করতে পারো। তুমি টোটাল মিলে 2-2.5 পেজ পড়লে তোমার কাজ শেষ। টোটাল গল্প তুমি দেখো কত উপমা, রূপক, চিত্ররূপতা ব্যবহার করা হয়েছে, চিত্রকল্প ব্যবহার করছে। এগুলো কি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের জন্য ভালো? না, সব জায়গায় গুরুত্বপূর্ণ নয়। পরেরটা আছে সাহিত্যে খেলা, একেবারেই সোজা, দেখলে মনে হবে বাপ রে বাপ কি যেন লিখেছে, কত কিছু লিখেছে। যারা ইউটিউবে এবং এই স্কুল অফ এক্সেলেন্সের ফেসবুক পেজে আমার ক্লাস দেখেছো এই সাহিত্যে খেলার উপর, তাদের কাছে তো ক্লিয়ারই রয়েছে। তারপরও যদি তোমার মনে হয় যে তুমি এখনও বুঝতে পারো নাই, তাহলে আমি তোমাকে বলে দিই, টোটাল 3টা বিষয়ের উপর প্রশ্ন আমরা এখনও পর্যন্ত খুঁজে পেয়েছি। এর বাইরে প্রশ্ন তুমিও পাবে না, আমরাও খুঁজে পাইনি। তাহলে প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে সাহিত্যের বিষয় নির্বাচনে যে শিল্পীর স্বাধীনতা, অর্থাৎ যা ইচ্ছে তাই লিখব, এর জন্য কোনো সামাজিক বাধ্যবাধকতা থাকতে পারে না। প্লেটো, অ্যারিস্টটলের আমলে, অর্থাৎ প্লেটোর আদর্শে রাষ্ট্রের সাহিত্যের যে বাধ্যবাধকতা ছিল তারই পরিপ্রেক্ষিতে, তারই উল্টো প্রবণতায়, তো এগুলো উল্টো রিয়াকশন আর কি, কোনো কিছু থাকতে পারবে না। সুতরাং সাহিত্য হবে খিচের মতো, সাহিত্য হবে খেলার মতো। তাহলে ফার্স্ট তুমি খেয়াল করবা এই খেলার সাথে সাহিত্যের কি কি সাদৃশ্য আছে। তোমার প্রবন্ধের প্রথম 2 পেজ এটার উপরে লেখা, এটার উপরে উদ্দীপক আসে সবচেয়ে বেশি। যে উদ্দীপকের সাথে প্রবন্ধের কোন দিক থেকে সাদৃশ্য আছে, তুমি বলবা সাহিত্য যে খেলার মতো শুধুই আনন্দময় হবে, শুধুই আনন্দময় হবে, তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, সেই দিক থেকে সাদৃশ্য আছে। আর একটা বিষয় কি, সাহিত্য ও মনোরঞ্জনের পার্থক্য কি আমি বলি। তোমার প্রবন্ধের 2য় পৃষ্ঠার শেষ প্যারা এবং 3য় পেজের প্রথম 2 প্যারা, এর মধ্যে এটার আনসার রয়েছে। তোমার প্রবন্ধের 2য় পেজে, তোমার প্রবন্ধের সাহিত্যে খেলা প্রবন্ধের 2য় পেজের শেষ প্যারা লিখে নাও এবং 3য় পেজের প্রথম 2 প্যারা। মনোরঞ্জন বলতে কি বোঝানো হয়েছে, মনোরঞ্জন এবং সাহিত্য এক জিনিস কেন নয়, ওই জায়গায় আনসার রয়েছে। তাহলে তুমি যদি দেখো যে কেউ সাহিত্যের মাধ্যমে অন্যকে খুশি করতে চায়, অর্থাৎ বাজারে যা চলে সে সাহিত্যের মাধ্যমে বিখ্যাত হতে চায়, এই জন্য সে খেয়াল করে যে বাজারে কোন বিষয়ে কাটতি রয়েছে, সেই টপিকের উপরে সে লেখালেখি করে, তাহলে তোমাকে মনে রাখতে হবে তিনি সাহিত্য রচনার পরিবর্তে অন্যের মনোরঞ্জন করতে চেয়েছেন, অর্থাৎ সাহিত্যের মাধ্যমে তিনি উদ্দেশ্য সাধন করতে চান। এই উদ্দেশ্যপূর্ণ লেখা সাহিত্যের প্রকৃত আদর্শ বর্জিত, সেটাকে তিনি মনোরঞ্জন বলেছেন। ঠিক আছে, তাহলে এখানে 14-15 লাইনের মধ্যে, বইতে টোটাল রয়েছেই 14-15 লাইন, তাহলে তুমি বেশি ইনফরমেশন কোথায় পাবে? মূলত হচ্ছে কোন জায়গায় আছে সেই বিষয়টা তোমাকে স্থির করা, যে এই জায়গায় জিনিসটা আছে। আর একটা বিষয় কি গুরুত্বপূর্ণ, সাহিত্য শিক্ষার পার্থক্য কি, অর্থাৎ প্রথম 2 পেজ গেল এটার মধ্যে, তারপর 3 অনুচ্ছেদ এটার মধ্যে, বাকি অংশ সাহিত্য শিক্ষার পার্থক্য। এই পার্থক্যের মধ্যে তুমি প্রমাণ করার সময় খুব সাধারণভাবে লিখবা না যে সাহিত্য এই শিক্ষাই, তোমাকে ওখানে তিনি এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পলগুলো তুমি সেট করবা। যে বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ লিখেছিলেন, এ কথা বলাই উচিত যে বাল্মীকি ওই সমস্ত মুনি ঋষিদের শিক্ষা দিতে চাননি, এবং সীতাপুরে মুনি ঋষিরাও যে আনন্দে কতটা আত্মহারা হয়েছেন তার প্রমাণ তারা তাদের কুশীলবকে তাদের সর্বস্ব, এমনকি কৌপিন পর্যন্ত তারা উপহার হিসেবে দিয়েছেন। সুতরাং এই আনন্দের যে অফুরন্ত ধারা বাল্মীকি রামায়ণের মধ্যে ছিল, সেই জন্য শত শত বছর ব্যাপী সেই বাল্মীকি রামায়ণ অমর হয়েছে। সুতরাং সাহিত্যের মধ্যে শিক্ষা না থেকে যদি আনন্দ থাকে তাহলে সেটি অমর হয়ে যাবে। বুঝতে পেরেছ? আর তোমরা বলবা শিক্ষক কিভাবে সাহিত্যের বিরুদ্ধে অবস্থান করছে, অর্থাৎ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা এবং তার সব ব্যবচ্ছেদ করা এবং ওই উপায়ে তথ্য আবিষ্কার করা। জাস্ট সাহিত্য
ও শিক্ষার পার্থক্য কি, সাহিত্য কেন শিক্ষার দায়িত্ব নেয় না, আর এক্ষেত্রে শিক্ষক কিভাবে ভূমিকা পালন করছেন, জাস্ট একটা পেজ তুমি লেখা রাখো লাস্টের দিক থেকে, অর্থাৎ এই প্রবন্ধের লাস্ট 1.5 পেজের মধ্যে এটার উত্তর রয়েছে। আর এটার উত্তর রয়েছে কোথায়, ওই যে বললাম 15-16টা লাইন, জাস্ট প্রথম 2 পেজের 15-16 লাইন। আর এইটা যখন তুমি লিখবা সাহিত্য ও খেলার সাদৃশ্য কি, তখন তুমি প্রথমেই শুরু করবা যে জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে জীবিত প্রায় দেবদানবকে বার করেছেন, তিনিও শুনেছেন যখন তখন আঙ্গুলের টিপে তিনি মাটির পুতুল তৈরি করছেন, এটাই হচ্ছে তার খেলা। সুতরাং রোদার যেমন সেই জীবিত প্রায় দেবদানব কেটে বের করার অধিকার আছে, মাটির পুতুল তৈরি করার অধিকার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ভানুসিংহ ঠাকুরের পদাবলী লেখার অধিকার আছে, তেমনি একেবারে ছোটদের জন্য কবিতা লেখারও তার অধিকার আছে। আবার গতিতত্ত্বের উপরে যেমন তার বলাকা কাব্যগ্রন্থ লেখার, অর্থাৎ মহৎ শিল্পীরা যা যা করতে পারেন সেই সমস্ত অধিকার আমাদের থাকা চাই। আর সাহিত্যে যদি আমরা তত্ত্ব কথা প্রচার করি, অর্থাৎ আধুনিক সময় কি হয়েছে, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙ্গালাঠি, ইতিহাসের ন্যাকটার পুতুল, ধর্মের জয়ঢাকা, এগুলোতে সাহিত্যের বাজার ছেয়ে গেছে। উনি বলছেন যে এগুলো তো সাহিত্যের বিষয়বস্তু না, এগুলো সাহিত্যের মধ্যে কেন আসবে, তার থেকে বরং হচ্ছে আমরা সাহিত্যের মধ্যে আনন্দ প্রচার করব। এবং এক্সাম্পল দিয়ে বলবা, মানুষ যে আনন্দ করতে ভালোবাসে তার প্রমাণ রয়েছে। গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই কতজন যান, আর টাউন হলে বক্তৃতা শুনতে কয়জন যান। বক্তৃতার উদ্দেশ্য অত্যন্ত মহান, কিন্তু কেউ যায় না। গড়ের মাঠে ফুটবল খেলা আগাগোড়া উদ্দেশ্য, কিন্তু সেখানে মানুষের ভিড় হয়। সুতরাং টোটাল মিলে তোমার এই 3টা টপিকের বাইরে কোনো উদ্দীপক কখনো আসে না। তুমি হয় এটার সাথে মিলবে, অর্থাৎ সাহিত্য এবং খেলা যে একই জিনিস সেটার সাথে মিলবে, অথবা সাহিত্য মনোরঞ্জনের মধ্যে যে পার্থক্য রয়েছে, অর্থাৎ উদ্দীপকের সাহিত্যের মধ্যে কোন বিষয়টি পাওয়া গেছে, হয়তো মনোরঞ্জন পাওয়া যাবে, অথবা মনোরঞ্জন বিরোধী কিছু পাওয়া যাবে, অথবা দেখা যাবে যে ধরো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ বা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এটা তিনি প্রচার করেছেন সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে বৈধব্য বরণ করার পরও যে তার সাংসারিক অধিকার পাওয়ার যে একটা বিষয় রয়েছে, সেটা দিয়ে যদি আমি উদ্দীপক বানাই, তাহলে বলবো যে উনি কোন মতের পথিক। উনি মনে করেন যে সাহিত্যের মধ্যে শিক্ষা থাকবে, কিন্তু প্রমথ চৌধুরী কি সাহিত্যের মধ্যে শিক্ষা বিষয়টাকে অ্যালাউ করেন? কারণ তাহলে উনি বলেছেন যোগ বশিষ্ঠ রামায়ণ লাখে একজনও স্পর্শ করেন না, কারণ তার মধ্যে শিক্ষা রয়েছে। যার মধ্যে শিক্ষা থাকে, শিক্ষার ধর্মকর্ম আর সাহিত্যের ধর্মকর্ম এক নয়। শিক্ষা হচ্ছে মানুষ বাধ্য হয়ে পড়ে, আর সাহিত্য হচ্ছে অমৃতের মতো, যা মানুষ স্বেচ্ছায় নয় সানন্দে পাঠ করে। জাস্ট এই কথাটুকু বলতে পারলেই তো হয়। তাহলে ভাই, সাহিত্যে খেলা প্রবন্ধটা তোমার দিকে ভয় পাওয়ারই কারণ কি, আর এটা তোমার বাতিল করারই কারণ কি? কারণ আমি তো বলেই দিলাম এই 3টা বিষয়ের বাইরে উদ্দীপক কখনো আসে না। সুতরাং এই 3টা টপিকের উপর 3টা উদ্দীপক ডিফেন্ড করলেই তুমি কিন্তু এই সাহিত্যে খেলা প্রবন্ধ তোমার গ্রিপের মধ্যে চলে আসবে। পরেরটা দেখে আমরা বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখানেও 5টা টপিক আমরা দেখেছি। বিগত যত বছর ধরে প্রশ্ন এসেছে 5টা টপিকের বাইরে আসা নেই। আরও বহু কাহিনী থাকতে পারে, ওর মধ্যে বহু লেজ থাকতে পারে, মনসা দেবীর জন্য সেখানে মন্ত্র থাকতে পারে। সেগুলো আমাদের সৃজনশীল প্রশ্নের বিষয় না। বিষয় হচ্ছে আমরা উদ্দীপকের সাথে কোন বিষয়ের সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, এভাবে উদ্দীপক সেট করা হয়। সেই ক্ষেত্রে 5টা টপিক মূল। প্রথম হচ্ছে বিলাসীর চারিত্রিক বৈশিষ্ট্য। ওকে, তো বিলাসীর চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে সেবা পরায়ণতা। সে তো চাইলে মৃত্যুঞ্জয় তার কে হয়, মৃত্যুঞ্জয়কে সে সেবা করবে কেন? এই যে তার মধ্যে একটা সেবা পরায়ণ মানসিকতা রয়েছে, এটার উপরেই, শুধু এই বৈশিষ্ট্যের উপরেই উদ্দীপক হতে দেখা গিয়েছে। আর কি আছে? তার চরিত্রের মধ্যে সাহস এবং প্রতিবাদের মানসিকতা আছে। যখন সন্ধ্যার অন্ধকারে নেড়া এবং ওই যে খুড়া সবাই মিলে যখন সেখানে গেলেন, এবং যখন তাকে অশ্রব্য গালাগাল করলো এবং এমন একটা গাল দিয়েছে, তখন সে প্রতিবাদ করে উঠেছে, বাবা আমাকে বাবুর সাথে নিকে দিয়েছে। জানো, এই যে এতগুলো লোক লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়েছে, ভয়ে সে নীলবর্ণ হয়ে গিয়েছে, তারপরও একটা লজ্জাজনক কমপ্লেইন এসে কিন্তু প্রতিবাদ না করে পারেনি। সুতরাং প্রতিবাদের মানসিকতা কিন্তু তার মধ্যে রয়েছে। এরপরে যে গুণটা তার অনন্য অসাধারণ, সেটা হচ্ছে
এই মৃত্যুঞ্জয়ের প্রতি তার অগাধ ভালোবাসা। কোন মৃত্যুঞ্জয়? যে মৃত্যুঞ্জয় সারা জীবন থার্ড ক্লাসে পড়েছে, কখনো সেকেন্ড ক্লাসে উঠেছিল কিনা, কখনো ফোর্থ ক্লাসে পড়েছিল কিনা, যেটাকে রীতিমতো প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় বলা হয়েছে, সেরকম খুবই দুর্বল শিক্ষার্থী হিসেবে, খুবই দুর্বল, খুবই রোগা। তার জন্য তার যে দুর্দান্ত ভালোবাসা, যখন সেই সকল মানুষ তার উপরে পড়েছে, কেউ ধরেছে চুলের মুঠি, কেউ ধরেছে হাত দুটো, কেউ ধরেছে কান, তখন সে একবার মাত্র চিৎকার করেছে আর একটা সেন্টেন্স শুধু বলেছে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। ওই তাকে যখন পীড়ন করা হচ্ছে, প্রহার করা হচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও নিজেকে ছেড়ে দেওয়া, নিজেকে বাঁচানোর জন্য সে কোনো কথা বলেনি, শুধু মৃত্যুঞ্জয়ের কথাই ভেবেছে যে রুটিগুলো শিয়াল কুকুরে খেয়ে যাবে। ভাইরে, আমি এই যতটুকু কথা বলেছি এতটুকু লিখলেই এনাফ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন বোর্ড পরীক্ষার খাতা দেখি বা কলেজের খাতা দেখি, তখন এই কথাটুকু কেন যেন তোমাদের এই লেখার মধ্যে পাওয়া যায় না। শুধু উদ্দীপকটা তুলে দিয়ে বলো এই দিক থেকেই মিল আছে। বুঝলাম না, এই সৃজনশীলের একটা নেতিবাচক কিন্তু এই উদ্দীপক, যে উদ্দীপক শুধু তুলে রাখো, আর একটা দুটো লাইনও ভালো আমরা পাইনি। আমি যে দুইটা তিনটা লাইন বললাম, যে চার পাঁচটা লাইন বললাম, এটা বললেই তো যথেষ্ট, তাও লিখতে পারো না। এবার এসো মৃত্যুঞ্জয়ের উপর কেমন উদ্দীপক আসবে। দেখো, মৃত্যুঞ্জয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ছাত্র হিসেবে মৃত্যুঞ্জয় কেমন। আমরা জানি কি, ওই যে করলা হরিপুর সমাজে, যেখানে তাদেরকে 4 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে চায়, রাস্তার একধার দিয়ে সে সবসময় যেত, এবং সে কারোর সাথে কখনো যেচে আলাপ করেছে এটা কখনো ন্যাড়া দেখেননি তিনি, বরং যেচে কথা বলতো ন্যাড়ারা সবাই, কারণ দোকানে খাবার কিনে খাওয়াতে এই এলাকার মধ্যে মৃত্যুঞ্জয় জোড়া ছিল না। আর শুধু ছেলেরা না, ছেলের বাবারাও, কারো বই হারিয়ে গিয়েছে, কারো স্কুলের মাইনে হারিয়ে গেছে, এটা বলে গোপনে তারা কি করতো, টাকা পয়সা সাহায্য নিত। কিন্তু সাহায্য নেওয়ার ঋণ প্রকাশ করা তো দূরের কথা, তাদের ছেলে মৃত্যুঞ্জয়ের সঙ্গে জীবনে কখনো একটা কথা বলছে, এই কথাও কোনো ভদ্রভাব, কোনো ভদ্র সমাজে কবুল করতো না। এতটা সংকীর্ণ অনুদার একটি সমাজের মানুষ হচ্ছে মৃত্যুঞ্জয়। এবং মৃত্যুঞ্জয় যখন 1.5 মাসে মতো শয্যাশায়ী, 2.5 মাসের রোগী, 15 দিন অজ্ঞান অচৈতন্য, তখন বিলাসী ছাড়া আর কারো খোঁজ খবর তার ভাগ্যে কিন্তু জোটে নাই। এবং এই বিলাসীর প্রতি সে এতটাই কৃতজ্ঞ হয়েছে, যখন ওই সন্ধ্যার অন্ধকারে বিলাসীকে অত্যাচার করা হচ্ছে এবং মৃত্যুঞ্জয়কে শিকল দিয়ে, অর্থাৎ শিকল টেনে দিয়ে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হচ্ছে, তখন মৃত্যুঞ্জয় কিন্তু চুপ করে নাই। সে মাথা কুড়েছে, শ্রাব্য অশ্রাব্য বহুবিধ গালি দিয়েছে, তাই তো। এবং যখন সে ছাড়া পেয়েছে, তখন যে গ্রামে তার বিলাসী অত্যাচারিত হয়েছে সেই গ্রাম কিন্তু সে ছেড়ে দিয়েছে, তার সেই জাতি বর্ণ সে ছেড়ে দিয়েছে। ছেড়ে গিয়ে সে কি করেছে, মালোপাড়ায় গিয়ে সাপুরে বৃত্তি গ্রহণ করেছে। মৃত্যুঞ্জয়ের মতো একজন কায়স্থের সন্তান, যার রয়েছে 20-25 বিঘার বাগান, এটা সে না করতেও পারতো, কিন্তু তার কাছে যে বিলাসীর প্রতি তার যে অগাধ ভালোবাসা। কোন মৃত্যুঞ্জয়? যে মৃত্যুঞ্জয় কোনোদিন থার্ড ক্লাস পার হতে পারেনি, সেই মৃত্যুঞ্জয়। সুতরাং তার শিক্ষা বাদ দিয়ে যদি তুমি হিসেব করো, সে কিন্তু ভালোবাসার মহত্বে এক অনন্য চরিত্র। এই কথাটুকু বললেই এনাফ ভাই। আমি যেটুকু এখানে দাঁড়িয়ে বললাম, তুমি তো আরো অনেক ভালো করে পড়তে পারবা, তোমার পরীক্ষা নিকটে, তুমি তো আরো ভালো করে পড়াশোনা করছো, তাই না? এবার ক্ষুরার বর্ণান্ধতা, বর্ণান্ধ মানে ওই যে কালার ব্লাইন্ড না, ওই যে বর্ণ প্রথা, জাতিভেদ ও বর্ণপ্রথা, এই বর্ণপ্রথায় তার যে অন্ধ আচরণ, এবং সে কি বললো, এবং সে পুরো, সেই শুধু বর্ণান্ধ না, সে পুরো গ্রামকে খেপিয়ে তুলেছে। কি গেল গেল গ্রামটা রসাতলে গেল, নালতের বৃত্তির বলিয়া আর যে মুখ দেখাইবার জোর হইল না, অকাল কুষ্মাণ্ডব একটা সাপুড়ে মেয়েকে নিকা করিয়া ঘরে আনেছে। আর শুধু নিকা নয়, তার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে। গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলে, অর্থাৎ পুরো গ্রামবাসীকে তিনি খেপিয়ে তুলছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই 20-25 বিঘার বাগান, এবং তিনি বলছেনও যে ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করিবার অপেক্ষা মাত্র। এই যে তার সংকীর্ণতা, তার স্বার্থপরতা, তার বর্ণান্ধ অবস্থান, এই যদি উদ্দীপকে কোনো নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখতে পাই, তার সাথে কার মিল হবে? তাহলে এই ক্ষুড়া চরিত্রের মিল হবে। সুতরাং এই প্রশ্ন পারার জন্য তোমার পণ্ডিত হওয়ার দরকার নাই। আর টোটাল মিলে আমরা কি পাবো? তৎকালীন সমাজে কুসংস্কার,
সংকীর্ণতা, বর্ণপ্রথার ভয়াবহতা। কুসংস্কারের ক্ষেত্রে আমরা কোনটা দেখাবো? অন্ন পাপ বলে যে গ্রামের বিষয়টা রয়েছে। সংকীর্ণ কোনটা? আমরা বললাম এই যে শিক্ষার্থীদের পিতারা এই যে ঋণ স্বীকার করা তো দূরের কথা, তাদের মৃত্যুঞ্জয়ের সঙ্গে তাদের সন্তান কোনোদিন একটা কথা বলেছে, এই কথাও কোনো ভদ্রভাব কবুল করতে চাইতো না। আর বর্ণপ্রথার ভয়াবহতায় নিষ্পাপ একটি ভালোবাসার সম্পর্ক, মহান একটি ভালোবাসার সম্পর্ক, উদার একটি ভালোবাসার সম্পর্ক ধ্বংস হয়ে গেল। সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো, আর সাপের বিষ পানে বিলাসী আত্মহত্যা করলো। এই তো। আর ন্যাড়া চরিত্রকে তুমি ইতিবাচকভাবে মূল্যায়ন করবা। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন শয্যাগত ছিল, যখন কেউ তার খবর নেয়, তখন একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে ন্যাড়াই কিন্তু তাকে দেখতে গিয়েছিল, এবং তখনই সে বিলাসীকে দেখে বলেছিল কি, কে যেন ফুলদানিতে রাখা, ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, হাত দিয়ে একটু স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করলে ঝরিয়ে পড়বে। এবং এই দুইজনকে, বিশেষ করে বিলাসীকে সবসময় কিন্তু সে পজিটিভ মূল্যায়ন করেছে। এবং যেদিন সন্ধ্যার অন্ধকারে বিলাসীকে সবাই নির্যাতন করেছে, সেদিন ন্যাড়া কিন্তু তার গায়ে হাত দেয় নাই। যখন মালোপাড়ায় বিলাসীর সঙ্গে ন্যাড়ার দেখা হয়, তখন আমরা বিলাসীকে বলতে শুনি যে আমাকে রক্ষা করার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। মনে পড়ে তোমাদের? নিশ্চয়ই যারা পড়েছো। তাহলে এটা কিন্তু কোনো ব্যাপার না। তাহলে বিলাসীর চারিত্রিক বৈশিষ্ট্য, তুমি অগাধ প্রেম, তোমার বই টই পড়ার বেশি একটা দরকার নাই ভাই। তুমি জাস্ট একটু তাকায় তুমি বিলাসী সম্পর্কে ভালো 5টা সেন্টেন্স খুঁজে বের করবা। সে তো হলো সেবা পরায়ণ ছিল, তাতে কোনো সন্দেহ আছে? নাই। মৃত্যুঞ্জয়ের সেবা তো সে করেছে। তারপর হচ্ছে তার মধ্যে অগাধ প্রেম ছিল, তা না হলে একটা মানুষ আর একটা মানুষের জন্য কখনো সাপের বিষ পানে মারা যায়? তারপর যখন যে সে নির্যাতিত হচ্ছে, তখন সে শুধু মৃত্যুঞ্জয়ের কথাই ভাবছে, নিজের কথা ভাবেনি। মৃত্যুঞ্জয়কে মূল্যায়ন করা তো কোনো ব্যাপার না, ছাত্র হিসেবে মূল্যায়ন করবা। সেই মৃত্যুঞ্জয়ী কি করেছে? বিলাসীর জন্য তার জাতপাত সব কিছু বিসর্জন দিয়ে সে ভিন্ন গায়ে গেছে, সাপুরে বৃত্তি গ্রহণ করেছে, এবং সেখানে গিয়ে সাপের কামড়ে জীবন পর্যন্ত দিয়েছে। ক্ষুধার কথা বর্ণনা করবা, প্রচণ্ড স্বার্থপর, এবং ধর্মকে তিনি স্বার্থপরতার অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, এবং বর্ণান্ধ সমাজটাকে, অনুদার সংকীর্ণ সমাজটাকে খেপিয়ে তুলেছে। আর ন্যাড়া চরিত্র কি? ন্যাড়া চরিত্র ভালোভাবে পজিটিভভাবে মূল্যায়ন করতে হবে। কেন? কারণ মৃত্যুঞ্জয় যখন অসুস্থ, তখন সেই দেখতে গিয়েছে, আবার মৃত্যুঞ্জয়কেও সে পজিটিভভাবে মূল্যায়ন করেছে। যখন গল্পের শেষে আমরা দেখলাম বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে, তখন এই মৃত্যুটাকে মহিমান্বিত করার জন্য সে অনেক কথা বলেছে, যে আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের দোষও দিব না, শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করব না। করলে যারা মুখের উপর বলবেন যে এটা এই হিন্দু সমাজ তার শাস্ত্রীয় বিধি ব্যবস্থা জুড়ে এত শতাব্দীর এতগুলো বিপ্লবের মধ্যে টিকে আছে, তখন সে মোক্ষম কথাটা বলছে যে আমি তাদেরকে অতিশয় ভক্তি করি, কিন্তু আমি কখনোই বলবো না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়। তেলাপোকা টিকে আছে, অতিকায় হস্তি লোপ পাই আছে। কি অতিকায় হস্তি লোপ পাই আছে, কিন্তু তেলাপোকা টিকে আছে। এই তেলাপোকার মধ্যে টিকে থাকার মধ্যে কোনো গৌরব নাই। সেই মহান কথাটিও কিন্তু আমরা কি করি? এই ন্যাড়ার মুখেই শুনতে পাই। আর তৎকালীন সমাজ যে বর্ণপ্রথার ভয়াবহতা ছিল, সে বর্ণপ্রথার কবলে নিষ্পাপ একটি ভালোবাসার সম্পর্ক, মহান ও সুগভীর একটি ভালোবাসার সম্পর্ক কি হয়েছে? ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে আমার ধারণা এখান থেকে প্রশ্ন লেখা তোমার কাছে কোনো ব্যাপারই না। এখন পরেরটা কি? অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী প্রবন্ধে 3টা বিষয়ের উপর প্রশ্ন এসেছে এখনো পর্যন্ত। তুমি দেখতে পারো, ফার্স্ট দেখবা উনি নারীদের মানসিক দাসত্বের অবস্থা বলেছেন, এবং টোটাল প্রবন্ধে উনি নারীদের অবস্থা বর্ণনা করেছেন। অর্থাৎ পুরুষের তুলনায় নারী কোথায় কোথায় পিছিয়ে আছে এবং কতটা পিছিয়ে আছে, সামাজিকভাবে কতটা বৈষম্যের শিকার হয়েছে। পুরুষকে তিনি একবার তিনি বলেছেন যে অনেকেই আমাদেরকে বলেন যে রামচন্দ্র আর সীতার সাথে যে সম্পর্ক, নারীরা যেন সীতার মতো হয়। তখন উনি চ্যালেঞ্জ করে বলেছেন যে রাম সীতার সাথে যে সম্পর্ক আমরা দেখি, সেটা বালকের সাথে পুতুলের সম্পর্কের মতো। ওই কারণেই হয়তো আদর্শগতভাবে নারী এই সমাজে পুতুলের মতো হয়েছে। রাম যা ইচ্ছে তাই করতে পারবেন, কিন্তু সীতা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারবেন না। এই পয়েন্টটা আসবা। আবার বলছে শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের মতো, অর্থাৎ 2 চাকা যুক্ত গাড়ির মতো, যারা একটা পতি আর একটা পত্নী। আবার বলছে কোনো জায়গার কোনো ঘরের পূর্ব দিকে একটা বৃহৎ দর্পণ আছে, যেখানে আপনি
সবটা দেখতে পান। এখন উনি একটা ইমব্যালেন্স অবস্থা দেখিয়েছেন, জাস্ট এটা একটু দেখে নি। তোমার বইটা একটা পেজ, তোমরা যদি এখন দেখে থাকো, আমার সাথে যদি থাকো যুক্ত, তাহলে জাস্ট বইটা উল্টাও, তাহলে দেখবা যে মনে করুন কোনো স্থানের পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে এবং তাতে আপনি আপদমস্তক নিরীক্ষণ করিতে পারিতেছেন। এবার আপনি দেখুন, আপনার মূর্তিটা দেখুন, আপনার বামাঙ্গ ভাগ নারী আর দক্ষিণাঙ্গ ভাগ যদি পুরুষ হয়, তাহলে আপনার সাংসারিক জীবনটা কতটা বিকলাঙ্গ হয়েছে, এই জায়গাটা সুন্দর করে ব্যাখ্যা করবা। আর একটা মোহাম্মদী আইনের কথা বলা হয়েছে যে মোহাম্মদী আইনে আমরা পুরুষের অর্ধেক, সুতরাং নারীর অবস্থানটা তুমি দেখাবা। সেকেন্ড কিসের উপর প্রশ্ন হবে, এই নারীর অবস্থার জন্য কে দায়ী? সোজা কথা, দায়ী হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং পুরুষতান্ত্রিক কাঠামো। যেখানে পিতাকে উনি দায়ী করেছেন, মোহাম্মদী আইনকে উনি দায়ী করেছেন, তার মানে হচ্ছে এই লিবারেল নারীবাদে সেখানে আইনি কাঠামো এবং পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনের মধ্য দিয়ে কি করা সম্ভব, নারীর অবস্থার উন্নয়ন সম্ভব। সেই জন্য উনি শিক্ষার কথা বলেছেন যে প্রভুদের বিদ্যালয়ের সংখ্যাই করা যায় না, আর বালিকাদের বিদ্যালয়ের সংখ্যাই পাওয়া যায় না। আমাদের শিক্ষার দৌড় সচরাচর কোন পর্যন্ত, বোধোদয় পর্যন্ত। আর উর্দু এবং ফার্সি শিখতে হলে করিম বাবাক সাহেব হালেমা এবং উর্দু বানাতন নাস, এই পর্যন্ত আমাদের শিক্ষার দৌড়। এতে কি হয়, যে ইমব্যালেন্স অবস্থা তৈরি হয়, সাংসারিক জীবনটা হয় আমাদের অসুখী এবং পুরো অংশগ্রহণহীন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর নক্ষত্রমালায় ঘুরে বেড়ান এবং তিনি তুলাদণ্ডে গ্রহ নক্ষত্রের ওজন নির্ণয় করেন, তখন স্ত্রীর গতি থাকে রান্নাঘরের মধ্যে, তিনি চাল ডাল ওজন করেন। আবার তিনি যখন সূর্য থেকে অন্যান্য গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপেন, তখন স্ত্রী একটা বালিশের ওয়্যারের দৈর্ঘ্য মাপেন সেলাই করার জন্য। এটা শুধু বঙ্গীয় সমাজ ব্যবস্থা না, উনি বলছেন ওয়েস্টার্ন সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে যদিও তারা শিক্ষা দীক্ষায় প্রভূত উন্নতি সাধন করেছে, তারপরও কিন্তু তারা যথেষ্টভাবে স্বামী যখন ঋণ দায়রূপ গদ্যের মধ্যে থাকে, তখন তিনি সেজে গুজে থাকেন। পার্সি মহিলাদের বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি পার্সি মহিলাদের কথা বলতে পারি, তাদের পর্দা মোচন হয়েছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়নি। জাস্ট তিনটা বিষয় খেয়াল করবা, তৎকালীন সমাজে নারীর অবস্থা কি, জাস্ট তুমি 10টা লাইন লেখো। আর নারীর অবস্থার পিছনে উনি পুরুষকে কিভাবে দায়ী করেছেন, মোহাম্মদী আইনকে কিভাবে দায়ী করেছেন, 10টা লাইন লেখো। আর নারীর অবস্থার উন্নয়নের জন্য তিনি কি চান, ওই যে শিক্ষার উন্নয়ন চান, পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন চান, প্রাবন্ধিক কি প্রত্যাশা করেন। আমরা বলবো উদ্দীপকে কি প্রাবন্ধিকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে? যদি ঘটে থাকে, তাহলে অর্থাৎ উনি কি চান, সেই শিক্ষার বিস্তারের কথা আছে কিনা, পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনের কথা আছে কিনা, পিতার উদারতা বৃদ্ধির কথা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি বলবা, যদি না থাকে তাহলে তুমি বলবা যে নাই, বাস হয়ে গেল। আর যদি বলে যে নারীর পশ্চাৎপদতার যে কারণ প্রবন্ধে দেখানো হয়েছে, উদ্দীপকের কারণ সেই কারণের প্রতিনিধিত্ব করে কি, তাহলে তুমি দেখবা যে সেই পুরুষতান্ত্রিক মানসিকতা, মোহাম্মদী আইন, শুক্লকেশ বুদ্ধিমানগণের মানসিকতা সব কিছু মিলে সেই উদ্দীপকটা এটাকে সাপোর্ট করে কি না। যদি না করে তাহলে না, টোটাল মিলে তুমি 10টা লাইন রেডি করো, 10টা লাইন রেডি করো, দেখা যাবে যে তোমার আর কোথাও আটকাচ্ছে না। বস্তুত কি তুমি কি এখন কনফার্ম করে বলতে পারবা যে আসলে তুমি এই বিষয়গুলোর উপর 10টা লাইন পারো? শুধুই হতাশা প্রকাশ করো যে আমার প্রস্তুতি হয় না, প্রস্তুতি নেই, কী পড়বো, কোথা থেকে পড়বো, কিন্তু আসলে 10টা লাইন ভালো করে এই বিষয়গুলোর উপর পড়া হয় নাই। পড়ো, আশা করছি তোমার সাজেশনের জন্য ছুটতে হবে না। 100 উদ্দীপক পড়ার দরকার নাই, 3টা টপিকের উপর 3টা উদ্দীপক রেডি করো, কাজ শেষ। এরপর হচ্ছে যৌবনের গান, আরও সহজ। কাজী নজরুল ইসলামের ভাষা যেটা ব্যবহার করেছেন সেটা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু টপিক অত্যন্ত সহজ। প্রশ্ন যা আসে তা একেবারে পানির মতো সোজা, খুব সহজে তুমি উত্তর দিতে পারো। ফার্স্ট, বৃদ্ধ বার্ধক্যের পরিচয় কি, একদম দেখবা তিনি প্রথমেই, অর্থাৎ সিরাজগঞ্জে তিনি যে মুসলিম যুব সমাজের উদ্দেশ্যে যে সামান্য বক্তব্যটুকু দিয়েছে, ইন্ট্রোডাকশনের পরে তিনি বলছেন যে বৃদ্ধ তাহাই যাহা পুরাতনকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, এই তো। তারপর কে, বার্ধক্য তাহাই, বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, যারা নবমানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নাই বিঘ্ন, শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দের ছন্দ মিলিয়ে যারা কুচকাচ করতে জানে না, পারে না, যারা জীব হয়ে জ্বর, যারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়ে পড়ে থাকে, যারা শিশু কিশোরদের কোলাহলে মুখরিত কোলাহলে বিরক্ত হয়ে দ্বার রুদ্ধ করে পড়ে থাকে, এবং নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে যারা দ্বার বন্ধ করে পড়ে থাকে। আমি তো সব কটাই বলে দিলাম, জাস্ট 5টা লেখো তুমি। আসলে তুমি যা লেখো যে বার্ধক্যের সাথে উদ্দীপকে বার্ধক্যের যে বর্ণনা দেওয়া হয়েছে তার সাথে
যে গল্পের কোন দিক থেকে সাদৃশ্য আছে তুমি সেই একটা ভালো সেন্টেন্সও লিখতে পারো না, তাহলে নম্বর কিভাবে আসবেন? শিক্ষকগণ কিভাবে নম্বর দিবেন? সব কিছুই উদ্দীপকের মধ্যে যা আছে ওটা নিজের ভাষায় তুমি বলে দাও, কিন্তু আসলে এখানে তো বার্ধক্যের কয়টা বলছে, 5-6টা সেন্টেন্স, আমি তো 5-6টা সেন্টেন্স আমি বলেই দিলাম, এর বাইরে কিছু নেই তো। এরপর কি আছে? যৌবনের দুরন্ত রূপ। হ্যাঁ, যৌবনের দুরন্ত রূপ আসবে উদ্দীপকের সাথে। গল্পের কোন দিক থেকে সাদৃশ্য আছে তুমি বলবা দুরন্ত রূপের সাথে সাদৃশ্য আছে, বুঝতে পেরেছো? এইভাবে আসবে, একদম দুরন্ত রূপটা উদ্দীপক স্পষ্ট বোঝা যাবে, তখন তুমি বলবা কি যে তরুণ নামের জয়মুকুট শুধু তারই যার গতিবেগ অপরিমেয়, যার গতি ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ডের মতো, তাই না? অটল যাহার সাধনা, বিপুল যাহার সাধনা, ক্লান্তিহীন যার ঔদার্য। এভাবে বলে তুমি বলবা তারুণ্য দেখেছি কামাল করি মুসলিনি সানিয়াত লেলিনের শক্তিতে, এইভাবে যা যা বর্ণনা আসে, তাই তো? তার মানে কি, ওই যে যখন সে যায় চন্দ্র মঙ্গল গ্রহে, যখন গৌরশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শিখর দেশ অধিকার করতে গিয়ে তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করতে গিয়ে সলিল সমাধি লাভ করে, নব নব গ্রহ নক্ষত্রের পর আবিষ্কার করতে গিয়ে যারা নিরুদ্দেশ হয়ে যায়, এরাই তো যুবক। আমি তো কয়েকটা লাইন তোমাকে বলে দিলাম, এরকম 4-5টা লাইন লিখতে পারলে তো এনাফ। এগুলো দেখলে শিক্ষকরা বোঝেন যে গল্পের সাথে তোমার সাদৃশ্য আছে। আরেকটা কি? যৌবনের মাতৃরূপ, মায়ের যে রূপের মতো যে রূপ, তাহলে তুমি বলবা যে যৌবনের মাতৃরূপ দেখেছি সব বহন করে, অর্থাৎ লাশ বহন করে যখন সে যায় শ্মশানে গোরস্থানে, অসহায় রোগীর শয্যা পাশে জেগে যখন সে রাত্রের পর রাত সেবা করে, তার নিজে না খেয়ে অনাহারের মুখে খাবার তুলে দেয়, ভিখারি সে যে ভিক্ষা করেছে দুর্দশাগ্রস্ত বন্যা পীড়িতদের জন্য। হ্যাঁ, যৌবনের মাতৃরূপ দেখেছি সেই যুবকদের মধ্যে। জাস্ট এই কটা লাইন আছে, একটু বই থেকে দেখে নাও। এই টোটাল অংশ মিলে আমার মনে হয় না যে বইতে 10টা সেন্টেন্স হবে, এর মধ্যেই ঘুরে ফিরে প্রায় সকল প্রশ্ন এসেছে। আর যৌবনের অসাম্প্রদায়িক জীবন চেতনা কি তোমাকে মনে করিয়ে দিই যে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে গেলেও উনি বলছেন যে আমরা মুসলিম তরুণেরা এখানে একত্রিত হয়েছি, আমরা যেন অকুণ্ঠ চিত্তে বলতে পারি ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। আমরা শত শত যুবক মিলে চারদিক থেকে তারুণ্যের শতদল ফুটিয়ে তুলেছি, তাই তো? আমরা সকলে মিলে এক সিদ্ধি একই ধ্যানের মৃণাল ধরে বিকশিত হতে চাই। আমাদের দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই, দেশকাল জাতির ঊর্ধ্বে আমাদের সেনানিবাস। এই দেশকাল জাতির সীমাকে অতিক্রম করতে পেরেছে যাদের যৌবন, তারাই আজ মহাত্মা, মহামানব, মহাবীর। জাস্ট এই কথাটুকু লিখে দেয়, এই কথাটুকুই আছে। তো টোটাল যে 1.5 পেজের প্রবন্ধ, এখান থেকে তোমার সৃজনশীলে প্রশ্ন হয়েছে আধা পেজের মধ্যে। তুমি দেখো, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি বিগত বছরগুলোর প্রশ্ন, সকল বাংলাদেশের সকল স্কুল কলেজের প্রশ্ন দেখো। যদি তুমি এর বাইরে প্রশ্ন একটা বের করে নিয়ে আসো, তুমি পারবে না। এর বাইরে প্রশ্ন হয় না। ইন্ট্রোডাকশনের উপর কি প্রশ্ন হবে? নজরুল বলেছেন আমি বক্তব্য পারি না, তার উপর প্রশ্ন হবে। সে বলেছেন গানের পাখির মতো স্বভাব আমার গান করা, তার উপরে প্রশ্ন হবে। প্রশ্ন হবে বৃদ্ধকার ও বার্ধক্যের তিনি কি কি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যৌবনের দুরন্ত রূপ কি, যৌবনের মাতৃরূপ কি। যৌবনের দুরন্ত রূপের উপর প্রশ্ন করে সে বলবে যৌবনের সকল রূপ প্রকাশ পেয়েছে কি, তুমি বলবা না, দুরন্ত রূপ প্রকাশ পেলেও মাতৃরূপ প্রকাশ পায়নি। আবার এই দুটোই আমি দিয়ে দিব। তারপর বলবো প্রবন্ধের আংশিক আলোচনা হয়েছে, তখন তুমি বলবা বৃদ্ধ বার্ধক্যের বৈশিষ্ট্যের কথা নাই, নজরুলের অসাম্প্রদায়িক জীবন চেতনার কথা নাই। বাস, ফাইনাল। তো এই প্রশ্ন পারা তো কোনো ব্যাপার স্যাপার না, এটা কি কঠিন কোনো ব্যাপার হলো? এরপরে আসো জীবন ও বৃক্ষ, একেবারে সহজ। আর তুমি তো বলবা এখন তোমার মনে হচ্ছে হ্যাঁ আপনি তো প্রত্যেকটাকেই সহজ বলেন, আসলেই সহজ। আমি তোমাকে বলে দিচ্ছি কেমনে সহজ। প্রথম আমরা বলেছি স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের বৈশিষ্ট্য কি, কেন লাগবে। আমি কিছু নেতিবাচক মানুষ দিয়ে উদ্দীপক তৈরি করব, তারপর বলবো প্রবন্ধের সাথে কিভাবে মিল আছে। তখন তুমি বলবা এই প্রবন্ধের স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সাথে মিল আছে। তারপর তুমি বলবা তাদের কাজ হচ্ছে নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়। সবাই বই ধরো, দেখো আমি যা বলছি সেটাই লেখা রয়েছে। তাদের কাজ হচ্ছে নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। কেন এই মানুষগুলো এমন হলো? বলছে প্রেম ও সৌন্দর্য স্পর্শ লাভ করেনি বলে তারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার, ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার,
অহংকার, এসবের নেশা নোড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলেন, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য উপলব্ধিহীন বলি, জাস্ট এই কথাটুকু ওখানে আছে। এইটুকু তুমি পড়ো, হাফ পেজও তো নাই, কোয়ার্টার পেজও নাই, কিন্তু তার উপর দিয়ে উদ্দীপক তৈরি হয়েছে যে কোন দিক থেকে মিল আছে। তখন তোমাকে বলতে হবে যেসব নেতিবাচক মানুষের কথা বলা হয়েছে, যারা স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয়, সেই মানুষদের চারিত্র বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের লোকদের মিল আছে। তাহলে এটাই কি জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূল কথা? উত্তর হচ্ছে না, একেবারেই না। জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূল কথা হচ্ছে বৃক্ষের সাথে জীবনের কি কি সাদৃশ্য আছে এবং মহত্তর জীবন আদর্শ কিভাবে বৃক্ষের মধ্যে প্রকাশ পেতে পারে, মানুষ কিভাবে মহত্তর জীবন আদর্শের জন্য বৃক্ষকে আদর্শ হিসেবে মনে করতে পারে তার সাথে। তাহলে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে জীবন আদর্শের প্রতীক করতে চেয়েছেন কেন? এই প্রবন্ধ থেকে এইটা খ নম্বর প্রশ্ন হিসেবে সবচেয়ে বেশি বার এসেছে। এবং কখনো কখনো আমরা উদ্দীপকে এটার উপর তৈরি হতে দেখেছি যে উদ্দীপকের সাথে কোন দিক থেকে মিল আছে আমরা মনে করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর যে বৃক্ষকে জীবন আদর্শের প্রতীক করেছেন সেই দিক থেকে মিল আছে। এটা সম্ভাবনা খুব কম, খ নম্বর প্রশ্ন হিসেবে আসবে। কিন্তু মোতাহের হোসেন চৌধুরী নদীর তুলনায় বৃক্ষকে কেন উত্তম আদর্শ বলেছেন, এই প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে এটা মাস্ট। তাহলে আগে বলে নিতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষের মধ্যে মনুষ্যত্বের প্রতীক দেখতে পেয়েছেন, তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতে উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। বুঝতে পেরেছ? এই কথাটি আগে বলে নিতে হবে। এবং এটাকে মোতাহের হোসেন চৌধুরী কোন কোন পয়েন্টে খণ্ডন করেন সেই পয়েন্টগুলো তোমাকে বলতে হবে যে এই পয়েন্টে মোতাহের হোসেন চৌধুরী খণ্ডন করেছেন। তিনি বলেছেন কি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়, মানুষের জীবন এরকম কঠিন। কিন্তু মোতাহের হোসেন চৌধুরী বলেছেন যে চর্মচক্ষুকে বড় করে না দেখে কল্পনা অনুভূতির চক্ষুকে বড় করে দেখলেও বৃক্ষের গতিও অনুভব করা যায়। এবার তিনি তিনটা পয়েন্ট এটাকে ভাগ করবেন। এই তিনটা পয়েন্ট তুমি তোমার বই থেকে আলাদা করে নাও। আমার মনে হয় না এখানে 10টা লাইন আছে, এই মূল পয়েন্টটুকুতে 10টা লাইনও নাই। ফার্স্ট উনি বলেছেন যে সাধনার ব্যাপারে স্থিরতা একটা বড় জিনিস। মহাত্মা মহাব্যক্তি যারা সাধনা করেছেন তারা স্থিরতার সাথে সাধনা করেছেন, সেই স্থিরতা বৃক্ষে দেখা যায়, নদীতে সেটা উপলব্ধ হয় না, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে সাধনায় প্রাপ্তি একটা বড় জিনিস। নদী সাগরে পতিত হয়, এটা তার সাধনার ফাইনাল স্টেজ, কিন্তু নদী সেখানে কিছুই পায় না, বরং নিজেকে সমুদ্রের মধ্যে বিলিয়ে দেয়। কিন্তু বৃক্ষ যখন ফুলে ফলে পরিপূর্ণ হয় তখন আপনা থেকেই বলতে ইচ্ছে করে এই তো সাধনার সার্থকতা। জাস্ট এই কথাটুকু বলো, আমি বইয়ের বাইরে একটা শব্দ বলিনি এখানে। তারপর থার্ড বলেছে যে যদি যা আমার জীবন আদর্শের প্রতীক হবে সেটা আমাকে উপলব্ধি করা দরকার। তো নদী সমুদ্রে পতিত হয় এই দৃশ্য আমরা প্রত্যহ দেখতে পাই না, কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে থেকে বৃক্ষ যে নদী শান্তি ও সেবার বাণী প্রচার করে সেটা কিন্তু আমরা প্রত্যহ দেখতে পাই। সুতরাং এই তিনটা পয়েন্ট অফ ভিউতে উনি কি করেছেন, নদীর বিষয়টাকে খণ্ডন করেছেন। সুতরাং এই কথাটা তোমাকে প্রুফ করতে হবেই হবে। এর মধ্যে এটা থেকে হোক আর এটা থেকে হোক, উদ্দীপক যেটা থেকেই আসুক, আমি চ্যালেঞ্জ করলাম তোমার এইটা থেকেই ঘ আসবে, সৃজনশীলের ঘ। অর্থাৎ মোতাহের হোসেন চৌধুরী তিনি কিভাবে, অর্থাৎ বলবে এটাই কি উদ্দীপকের, এটাই কি প্রবন্ধের মূল কথা? তুমি বলবা না, প্রবন্ধের মূল কথা হচ্ছে বৃক্ষের সাথে মানুষের জীবন আদর্শের সাদৃশ্য নির্ণয় করা। তো সেটা তুমি এটা ছাড়া করতে পারবা? কোনোভাবেই করতে পারবে না। কতটা লাইন আছে এটার জন্য? সর্বোচ্চ 10টা লাইন। তুমি টোটাল প্রবন্ধের মধ্যে দৌড়ায় বেড়াইলে সেই 10টা লাইন খুঁজে পাবা না। আমি তোমাকে বলে দেই, এই প্রবন্ধের ফার্স্ট পেজে শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে, আর দ্বিতীয় পেজের প্রথম দিকে এই মোতাহের হোসেন চৌধুরীর এই তিনটা পয়েন্টে খণ্ডনের করা কথা আছে। আর লাস্টে কি, আত্মার পরিপক্কতা কি এবং এর উপায় কি। যখন আমরা বলবো উদ্দীপকে আংশিক আলোচনা করা হয়েছে, তখন আমরা সব কিছু বলার পর এই আত্মার পরিপক্কতা বলবো, যে মানুষের আত্মা তৈরি করে নিতে হয়, তা কিনতে পাওয়া যায় না। এবং এই আত্মার পরিপক্কতার জন্যই সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন। সেই জন্য মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রাইপনেস ইজ অল, অর্থাৎ পরিপক্কতাই সব। তাই আত্মাকে মধুর ও পুষ্ট করে তুলতে হবে, নাইলে তার স্রষ্টার ভোগের উপযোগ্য হবে না। তাহলে কেমনে হবে সেটা? প্রচুর প্রেম এবং অভিজ্ঞতা দ্বারা আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য সম্পাদন সম্ভব। ব্যাস, ফাইনাল। তো আর কি আছে টোটাল প্রবন্ধের মধ্যে যে তুমি এটা পারবে না?
তা আমি তো বলেই দিলাম টোটাল মিলে এই কয়টা লাইন আছে। আর ওই শুরুতে যা আছে, স্বল্প প্রাণী স্থূল বুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষ, আর এদের জায়গায় এনে দিতে হবে বড় মানুষ, যাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে সজীব বৃক্ষ, প্রাণহীন ছাঁচ বা কল নয়। তো ওই সব বিষয় তো লাগবে না আমার লাগবে হচ্ছে এই জবরদস্তি প্রিয় মানুষের বৈশিষ্ট্য কি। আমার লাগবে রবীন্দ্রনাথ ঠাকুর কেন নদীকে জীবন আদর্শের প্রতীক করলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বলা এই জীবন আদর্শের প্রতীকটাকে তিনি কিভাবে খণ্ডন করলেন, আর আত্মার পরিপক্কতার উপায় কি। টোটাল প্রবন্ধের মধ্যে এই কয়টাই মূল কথা, 1 পেজ লিখলে কাজ শেষ। তো তাও না পারলে আমাদের আসলে আর কিছু বলার নাই। তুমি ওই যে মনে করো একজন আসবেন, তোমাকে ঐশী ব্যক্তি এসে তোমাকে 10টা উদ্দীপক দিয়ে যাবেন, ওই 10টা উদ্দীপকের মধ্যে কমন আসবে, তিনি বারবার করে বলবেন, আমি বললাম এর মধ্যে কমন আসবেন, শতভাগ কমন আসবেন। আমি বলেছি কি শতভাগ কমন আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম শতভাগ কমন আসবে, তুমি এই পদ্ধতিতে আসো। কিন্তু তুমি ওই একজন এসে 10টা উদ্দীপক তোমাকে সলভ করাবে, তার মধ্যে দিয়ে কমন আসবে, ঘুমিয়ে থাকো, কমন আসবে না। যা হোক তুমি তারপর পরীক্ষার হলে গিয়ে তাকে গালি দাও। আর তুমি পারলে আমাকে পরীক্ষার হল দিয়ে গালি দাও, তুমি বলো জীবন ও বৃক্ষ প্রবন্ধে এর বাইরে প্রশ্ন এসেছে, তুমি বলো যায় কোথাও। আচ্ছা পরীক্ষার হলে যাওয়ার দরকার নাই, কোনো গ্রন্থ নিয়ে আসো যে এর বাইরে প্রশ্ন আসে, আমি দেখি। কেউ পারবে না। নেক্সট, গন্তব্য কাবুল, সৈয়দ মুজতবা আলী। দেখো এটা শর্ট সিলেবাসে ছিল না এবং সেটা নতুন আসছে, এখন পর্যন্ত বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে নাই। তো অন্য অন্য পরীক্ষায় তো আসছে, সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করেছি। তার মধ্যে এই যে তিনি হাওড়া থেকে শুরু করে আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত গেলেন, এখানে তিনি কি কি অভিজ্ঞতা পেয়েছেন এগুলোর উপর সৃজনশীল প্রশ্ন হবে। আর লাস্ট প্রশ্নটা এটার উপর হবে, অর্থাৎ কাবুল যাত্রায় অভিজ্ঞতা তিনি রসমধুর করে উপস্থাপন করেছেন। তার মতো রসমধুর করে এটা কেউ উপস্থাপন করতে পারে না। সুতরাং কোন কোন বিষয় রসমধুর করে উপস্থাপন করেছেন, এই ফিরিঙ্গির সাথে খাবার খাওয়াটা রসমধুর করে উপস্থাপন করেছেন, পাঠানের আতিথেয়তার কথা উপস্থাপন করেছেন, খাইবার পাসের অভিযান এত ভয়াবহ একটা, অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের বর্ডারের সে খাইবার গিরিখাত তিনি পার হলেন, সেটা পাস করলেন, সেটার অভিজ্ঞতা এত চমৎকারভাবে বর্ণনা করলো যে তোমার হাসির উদ্রেক করবে। এই যে রসমধুর করে বর্ণনা করা যে কোনো সিচুয়েশনে, এই দক্ষতা বাংলা সাহিত্যে তার চেয়ে বেশি আর কারণেই। আফগান সরাইয়ের বর্ণনা তুমি দেখবা, সরাইয়ের যে বর্ণনা দেওয়া হয়েছে যে আমি ঢুকেই কি করলাম, লাফিয়ে 2 গজ পিছিয়ে আসলাম, কারণ কত শতাব্দীর সূচিভিদ্য দুর্গন্ধ যে এর মধ্যে রয়েছে, কারণ এই জায়গাটা মৌসুমি বায়ুর আওতার বাইরে, সেই কারণে এখানে বৃষ্টিপাত হয় না, যথেষ্ট উঁচু নয় বলে এখানে বরফও জমে না, আর আশেপাশে নদী নেই বলে জল খরচ করে জায়গাটা যে পরিষ্কার করা হবে তারও বালাই নাই। সুতরাং সেই যে একেবারে শেরশাহী আমলের বাজিরাজ থেকে শুরু করে পরশু দিনের ভেড়ার বাল পর্যন্ত যে পায়খানা করে রেখে গিয়েছে, অর্থাৎ যে উচ্ছিষ্ট রেখে গিয়েছে, তার এখনও নমুনা রয়েছে। সুতরাং সেটা মিলে একটা কি উৎকট গন্ধ তৈরি হয়েছে। সেই সরাইয়ের বর্ণনাটা তুমি দিবা। আর কি চিনার, ওই যে চিনার বৃক্ষের পাদদেশে নার্গিস বনের ধারে যেখানে রাত কাটালো, সেখানে একটা কথাই বলবা, এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। এটা খ নম্বর প্রশ্ন হিসেবে আসবে, আমি লিখে দিলাম, যাও এইটা খ নম্বর হিসেবে আসবে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এইটা খ নম্বর প্রশ্ন হিসেবে আসবে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে, অর্থাৎ নার্গিস ফুলের সুবাস আর ওই যে নালার জলধ্বনির কলকল একসাথে মিশে মনে হয় যেন গান আর সৌরভ একসাথে পরিবেশিত হচ্ছে। এই যে চিনার মর্মরের পাদদেশে, অর্থাৎ চিনার বৃক্ষের পাদদেশে চিনার ওই সঙ্গীত, আর নালার জলের সঙ্গীত, আর নার্গিস ফুলের অজানা পাগল ঘরের সুগন্ধ তাকে যে কাবু করে ফেলেছিল, সেটার কথা বলা হয়েছে। আর টোটাল মিলে এই যে তিনি ওই যে ফিরিঙ্গির সাথে খাবার ভাগ করে খেয়েছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সে এক প্রকাণ্ড চুবড়ি খুলে বলেছে তার ফিয়াসে তার জন্য উৎকৃষ্ট ডিনার তৈরি করে দিয়েছে। কিন্তু যখন আইটেমগুলো বার করতে শুরু করলো, তখন আমাদের রাইটার মনে মনে হাসছেন, কারণ তিনি একই জিনিস কিনে নিয়ে এসেছেন জ্যাকারিয়া স্ট্রিট থেকে। তারপর সব কিছু মিলিয়ে আলাকার্ত ভোজনের যে বিষয়টা, সেটা এখানে লাগবে। কয় লাইনের হবে
5-7 লাইন। এবার পাঠানদের আতিথেয়তা, ওই যে মনে আছে কোথায় গেলাম আমরা, হাওড়া থেকে পেশোয়ার, পেশোয়ার গেলে শেখ আহমদ আলী তাকে যে আসলো, আহমদ আলী যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং তার বিশাল হাতের মধ্যে ওনার আঙ্গুলগুলো যে লুকোচুরি খুলতে শুরু করলো এবং তার বাড়ির আতিথেয়তা কাটানো যে 1 সপ্তাহ সময় লেগে গেল, সেই বিষয়টা। খাইবার পাসের রাস্তার বর্ণনা দিবা, সেখানে বিভিন্ন পণ্য বাহিনীর মধ্যে যে বর্ণনা আছে সেখানে দিবা। 2 ইঞ্চি ওই যে পুরো ওভারকোট গায়ে দেওয়ার কথা আছে, তার মধ্যে দিয়ে মাদক পাচার হচ্ছে, আর আফগানিস্তানের সব জিনিস যে সেখান দিয়ে যাচ্ছে। রাস্তা দুটো সরকারের হলো, রাস্তার পাশের জমিন যে পাঠানদের, সেখানে নামলে কি বিপদ হতে পারে, এগুলো বলবা। তারপর ওই খাইবার পাস পার হয়ে ডাঙ্গা খোয়াইয়ের মধ্যে দিয়ে তারা যে কাবুলে দেখেছে জালালাবাদ শহরের দিকে রওনা করলো, তার বর্ণনা দিবা। বাস চমৎকার করে বর্ণনা দেবে যে এগুলো তিনি অত্যন্ত রসমধুর করে বর্ণনা দিয়েছেন। অত্যন্ত জটিল সেই ভ্রমণের পথ, কিন্তু পড়তে গিয়ে তোমার কিন্তু কোথাও কোনো ক্লান্তি আসবে না, মনে হবে যেন খুবই মজাদার করে উপস্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে এই রাইটারের পারদর্শিতা। তাহলে এই বিষয়গুলো তিনি যে সৌন্দর্যপূর্ণভাবে রসমধুর করে উপস্থাপন করার দক্ষতা তার ছিল, সেটাই এখানে রয়েছে। আমি তোমাকে পরামর্শ দিই, পাঠ পরিচিতিটা ভালো করে পড়ো, আর এই এক্সপিরিয়েন্সগুলো জাস্ট গুড। কয় লাইন হবে টোটাল মিলে? 25 লাইন হবে না, ওখানে তো 6 পেজ লেখা আছে, 6 পেজ লেখা আছে, 6 পেজের মধ্যে এই বিষয়গুলো 25 লাইন নাই। তুমি খুঁজে বের করো, প্রশ্নের বাইরে আসবে না ইনশাআল্লাহ। এবার হচ্ছে মাসি পিসি, আরও ব্যাপার, এটা খুবই ইম্পর্টেন্ট, শর্ট সিলেবাসে ছিল। এবং এখানে আমি যে কথাগুলো বলবো, সেই কথাগুলো যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বলছি, সেটা তুমি প্রমাণও পাবা। জাস্ট বোর্ড প্রশ্ন দেখো। প্রথম হচ্ছে সবচেয়ে বেশি বোর্ড প্রশ্নের গ এসেছে এটার উপরে, বোর্ড প্রশ্নের গ সবচেয়ে বেশি এসেছে এটার। আল্লাদির সমস্যা কি? খুবই সহজ ব্যাপার। আল্লাদি স্বামী কর্তৃক, অর্থাৎ স্বামী যোগু কর্তৃক নির্যাতিত হয়ে কি হয়েছে? মাসি পিসির কাছে, অর্থাৎ বাবা মায়ের কাছে আশ্রয় নিয়েছিল। তারপর কলেরা এবং মহামারীর রোগে তার বাবা মা ভাই মৃত্যুর পর আল্লাদি তার মাসি পিসির কাছে আশ্রয় পেয়েছে। এখন অনেক সময় লেখো যে খুবই নির্যাতনের শিকার হয়েছে, অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের কোনো শেষ নাই। এসব কথাবার্তা লিখলে কোনো নম্বর পাবে না। কী কী নির্যাতন তোমাকে স্পেসিফিক বলতে হবে। যে তাকে খুঁটির সাথে দড়ি বাঁধা করে রাখতো দিনভর রাতভর, পেটে শুকিয়ে লাথি ঝাঁকা দিত, কোলকে পোড়া ছ্যাঁকা দিত, লাথির ছোটে মরো হয়ে সে মাসি পিসির কাছে বা বাবা মায়ের কাছে আশ্রয় নিয়েছে। জাস্ট স্পেসিফিক বলতে হবে। আছেই টোটাল 3 লাইন, সেটা যদি এলেমলে বলো অনেক নির্যাতন করেছে, অনেক মেরেছে, না, এই সমস্ত কথার কোনো দাম নাই। অর্থাৎ ওইখানে কি কথা আছে, নির্যাতনের কি বর্ণনা আছে, যা সেটা দেবে। 2 লাইন তো ভাই, 2 লাইন তুমি পড়ে ফেলো। তাহলে এই আল্লাদির সমস্যা একই বর্ণনার মধ্যেই 2টা হয়ে যাবে। অর্থাৎ আল্লাদি নির্যাতিতা হয়েছেন, যোগু নির্যাতন করেছে। সুতরাং আল্লাদির এই বর্ণনা লিখতে গেলে যোগু ছাড়া তুমি লিখতে পারবা না, যোগুর বর্ণনা লিখতে গেলে আল্লাদি ছাড়া তুমি লিখতে পারবা না। সুতরাং বলতে গেলে এই 2টা সমান একটা, এই 2টা সমান একটা। এই 2টা পড়লে হয় এটা এই নির্যাতনের ঘটনাটা কে করেছে, যদি এরকম হয় তাহলে যোগুর সাথে মিল আছে। কার ক্ষেত্রে ঘটেছে এটা যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে আল্লাদির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। যদি বলে উদ্দীপকের অসহায় মেয়েটির সাথে মাসি পিসি গল্পের কার মিল আছে, তাহলে তুমি বলবো আল্লাদির মিল আছে। কী হবে? তুমি দেখবা যে এই স্বামী কর্তৃক নির্যাতন বা পারিবারিক নির্যাতনের দিক থেকে মিল আছে। সবচেয়ে এটার উপরে বেশি উদ্দীপক তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেল সৃজনশীলের গ। ঘগুলো কিভাবে এসেছে? প্রথম আমরা দেখেছি যে মাসি পিসির অস্তিত্বের সংগ্রামের উপরে, সেই অস্তিত্বের সংগ্রামের মধ্যে আল্লাদিকে তুমি বাদ রাখো। অর্থাৎ এই দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি এবং মহামারীর সময় চারিদিকে যখন না খেয়ে মরা শুরু করেছে মানুষ, তখন এই মাসি পিসিকে কিছু দেওয়ার মতো অবস্থা আল্লাদির বাবারও ছিল না, তাই তো? তখন তারা কি করেছে? এই গ্রামে গ্রামে শাকসবজি সংগ্রহ করেছে এবং সালতি দিয়ে শহরের বাজারে গিয়ে বিক্রি করে এসে নিজেদের জীবন তারা বাঁচিয়েছে। যখন চারদিকে পুরুষ মানুষই না খেয়ে মরা শুরু করেছে এবং বাইরের পরিবেশ যখন গুন্ডা বদমাশ এবং জমিদার দারোগার মতো দুশ্চরিত্র লোকে ভরপুর, তখন তারা কি করেছে? এই সাহসী সংগ্রাম তারা করেছে নিজের জীবন বাঁচানোর জন্য। তাদের নিজেদের জীবন বাঁচানো তো শুধু নয়, তাদের দুজনেরই আল্লাহ দিয়েছে তাকে খাইয়ে পরিয়ে যত্নে রাখার জন্য তারা সেই সংগ্রাম করেছে। সুতরাং দুর্ভিক্ষের সময় এবং মহামারীর সময় তাদের যে অস্তিত্বের সংগ্রাম, সেটার উপরেও প্রশ্ন উদ্দীপক আসতে দেখা গেছে। আর একটা ব্যাপার কি, যখন এক রাতে তারা বাজার থেকে ফিরলো, তখন তারা কি দেখলো? যে কানাই তাদেরকে ডাকছে। তারা বলছে কাছারি বাড়ি যেতে হবে একবার। তারা বলছে এত রাতে? তারা রাতে যেতে চায় না, কিন্তু তারা
লক্ষ্য করেছে যে প্যাদা নিয়ে আসা হয়েছে, ধরে বেঁধে নিয়ে যাবে। আমি যে কথা বলছি জাস্ট এটা লিখে দিও তুমি। বই যদি তোমার এতই অলস যদি তুমি হও, বই ধরতেই চাও না, আমি যে কথা বলি শুধু সেই কথা লিখে যাও যে এক রাতে বাজার থেকে ফিরে তারা রান্না বান্না করে খাবারের আয়োজন করেছে, এর মধ্যে কানাইয়ের হাঁক এসেছে এবং কানাই বলছে যেতে হবে গো দিদু ঠাকুরনরা, ধরে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। তখন তারা এটাও লক্ষ্য করেছে যে কাঁঠাল গাছের ছায়ায় আরও 3-4 জন ঘাপটি মেরে বসে আছে। তারা যে গায়ের সাধু বৌদ্ধ ওসমান এই গুন্ডা বদমাশেরা তাতে সন্দেহ নেই, এবং তারা যাবে প্যাদা এবং কনস্টেবলের সঙ্গে জমিদার বাবুর ওখানে, দারোগার ওখানে, আর ওই যে সাধু বৌদ্ধ ওসমান ওরা এসে কি করবে, এই আল্লাহ দিকে তুলে নিয়ে যাবে। তখন তাদের যে বুদ্ধিদীপ্ত সাহসী প্রতিবাদ, অর্থাৎ তারা দা বটি নিয়ে প্রথমে প্রতিবাদ করেছে এবং দেখেছে এতগুলো লোকের সাথে 2 জন মহিলা দা বটি নিয়ে পারবে না। তখন কিন্তু তারা অত্যন্ত বুদ্ধির পরিচয় দিয়েছে যে ও তো বাবা ঠাকুর, ঘোষমশাই, জনার্দন, কানুরমা, বিপিন, বংশী, তোমরা আছো। দেখা গেল যে পাড়ায় পাড়ায় ডাকাডাকি শুরু হয়ে গেছে, কানাইয়ের দল কি লোকজন নিয়ে ভেগে গিয়েছে। এই যে তাদের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ ও সাহসী পদক্ষেপ, এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর একটা বিষয়কে মাসে বেশির দায়িত্ববোধ, মাতৃত্ব, তারা তো তাদের বাবা মায়ের মৃত্যুর পর আল্লাহ দিকে স্বামীর কাছে ফিরিয়ে দিতেই পারতো। স্বামীই তো নিতে চায়, পরকেও তো নিতে চায় না। তারা কেন, যখন দুজনই তারা বাঁচতে পারছে না, সবজির ব্যবসা করে কোনো রকম জীবনযাপন করছে, তখন তারা মাসে পিসি আল্লাদির দায়িত্ব নেবে কেন? কিন্তু নিয়েছে তো মাতৃত্বের কারণে নিয়েছে, দায়িত্ববোধ থেকে নিয়েছে, এবং কোনো কিছুর সাথে যে তারা কম্প্রোমাইজ করে না। তখন বলবে উদ্দীপকের চরিত্রের সাথে, অর্থাৎ তোমার টেক্সটে যে উদ্দীপকটা রয়েছে, যে উদ্দীপকের ওই চরিত্রটি এবং মাসি পিতৃ এক সূত্রে গাথা, তখন তোমার বলবা সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে দায়িত্ববোধ, মাতৃত্ব। এর কারণেই উদ্দীপকের চরিত্রটিও দায়িত্ব নিয়েছে আর মাসি পিসিও দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আবার একটু বলে দিই, উদ্দীপক বেশিরভাগ ক্ষেত্রে আল্লাদির উপর তৈরি হয়েছে, আল্লাদির সমস্যা কেন্দ্রিক হয়েছে, তুমি চেক করে দেখতে পারো। এবং এই দুইটার মধ্যে এই দুইটা একসাথে আসবে। আর মাসি পিসির এই যে অস্তিত্বের সংগ্রাম এবং আল্লাদিকে রক্ষার জন্য সংগ্রাম, মাসি পিসির দায়িত্ববোধ, কখনো কখনো সৃজনশীলের শুধু এটার উপরে হয়েছে, কখনো কখনো এই সবগুলোর উপর একসাথে হয়েছে। তো এই বিষয়গুলো আমি তো বলতে পারি যে এই জায়গাটুকু মাসি পিসির অস্তিত্বের সংগ্রাম তোমার টেক্সটে হাফ পেজের মধ্যে আছে। যদি আমি 5-7 ঘন্টার একটানা ক্লাস নিতাম, তাহলে আমি দেখিয়ে দিতাম যে এই মাসি পিসির অস্তিত্বের সংগ্রাম কোনটুকুতে আছে, আর বুদ্ধিদীপ্ত সাহসী সংগ্রাম কোনটুকুর মধ্যে আছে, আর দায়িত্ববোধ মাতৃত্ব কোনটুকুর মধ্যে আছে। কিন্তু ওই 5-7 ঘন্টার ক্লাস দিলে তুমি দেখবা না এক ফোঁটাও আমি জানি। বলবো ওরে বাপ রে বাপ, আমার পরীক্ষা চলে আসছে, আমার 5-7 ঘন্টা বাংলার পিছনে দেওয়ার টাইম নেই। সেই কারণেই আমি এই শর্ট প্রসেসে আসছি। যারা বোঝে, বুদ্ধিমানরা অল্প কথায় বোঝে। পরেরটায় চলো। তোমাদের এইসব বিষয় যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা করে থাকে, আমি কমেন্টগুলো চেক করব আর কমেন্টগুলোতে বলে দিব, ঠিক আছে? কপিল দাস মুর্মুর শেষ কাজ, অনেকেই তোমরা বলেছো যে এইটার উপর একটা ক্লাস নেন, এইটার উপর একটা ক্লাস নেন, এইটার উপর একটা ক্লাস দেন। আমি দেখলাম স্কুল অফ এক্সিলেন্সের পেজে তোমাদের অনেক চাওয়া কপিল দাস মুর্মুর শেষ কাজ। সবাই কঠিন বলে মনে করে, আসলে কঠিন না। এইটা ইসেতে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না, এটার উপরে আগে কোনো প্রশ্ন আসে নাই। তবু প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি, প্রথম দেখতে হবে বার্ধক্যে কপিল দাসের স্থবির অবস্থা, অর্থাৎ ওই যে শীতের দিনের টাঙনের পাশে বসে আছে, প্রথমে টাঙনের বর্ণনা, যে শীতে পানি এখন অনেক নিচে নেমে গিয়েছে, সেখানে ভিতরে ভারী একটা স্রোত বইছে, কখনো শ্যাওলা নড়ছে কিংবা একটা চটুল মাছ তীর তীর করে এগিয়ে যাচ্ছে, অথবা চিনির কলের আকবর ট্রাকগুলো যখন পুল পেরিয়ে যাচ্ছে তখন দুমদুম করে শব্দ হলেও টাঙনের পানি কাঁপে না। ঠিক এরকম, এটা জাস্ট একটা সিম্বল, কপিল দাসের অন্তর্গত সিম্বল। কপিল দাসের কথাও বলছে যে কপিল দাসও এখন কি করে, রোদের দিকে পেট দিয়ে বসে থাকে। যদি কোথাও খরগোশ খেদি নিয়ে আসে ভিন গায়ের কুকুর, কিংবা নগেনহেরের বোন সিলভির সাথে যদি ঝগড়া বাঁধায়, কিংবা ধরো যদি কোনো রাখাল কোনো বুনো সুর বাজায়, এগুলো কোনোভাবেই কপিল দাসের কানের মধ্যে দিয়ে যায় না। টাঙনের ঠিক পানির মতোই সে কোনো কিছুতেই কোনো কিছুই সে জানে। সে মনে করে জগৎ ও জীবনের মধ্যে সব ঘটনা ঘটছে, অনবরত ঘটতেই থাকবে, সব ঘটনা একটার সাথে একটা মেলানো।
ঠিক আছে, যাই হোক না কেন মেলানো। এরপর দেখতে দেখতে সে এইটা গেল ফার্স্ট, তার অবস্থা অর্থাৎ তার স্থবির অবস্থা, সে কোনো অবস্থাকেই গুরুত্ব দিচ্ছে না। এবং এই যে তার প্রতি যে আচরণ, তার সন্তান সহ সবাই মনে করে যে একটা বৃদ্ধ মানুষ অধিকার আদায়ের সংগ্রামে কিংবা গুরুত্বপূর্ণ কোনো আলোচনার বিষয়ে আর থাকতে পারে না। একটা শিশুকে যেমন আমরা গুরুত্বপূর্ণ কোনো আলোচনার বিষয়ে অংশগ্রহণ করাই না, ঠিক একটু বৃদ্ধের প্রতি আমাদের ধারণাও শেষমেশ অতি বৃদ্ধের প্রতি সেরকম হয়ে যায়, তাই তো? তখন এই বৃদ্ধরা কি করে, যৌবনের যে ফেলে আসা ভালো ভালো স্মৃতি, এই স্মৃতিগুলো রোমন্থন করে। তাহলে এইটা আছে হাফ পেজ, জাস্ট ফার্স্ট পেজটা আছে অর্থাৎ তার স্থবির অবস্থাটা, এই আচরণটা একটু পরের দিকে আছে, স্থবির অবস্থাটা আছে ফার্স্ট পেজ। তারপর দ্বিতীয় পেজের হাফ অথবা দ্বিতীয় পেজটা আছে স্মৃতির উপর, অর্থাৎ তখন কপিল দাস তার অতীত দিনে চলে যায়, যে খামার থেকে কেমন মহাজনের ধান বিলিয়ে দিয়েছিল মনে আছে কপিল দাস, মানুয়েল পাদ্রিকে কেবাকে ধাক্কা মেরে টাঙ্গনের পানিতে ফেলে দিয়েছিলি এবং দেখতে দেখতে মানুয়েল পাদ্রি ভেসে উঠলো, তার জুতা দুটো ভেসে উঠলো, তখন সে শাসিয়ে বলেছিল দেখিস তোর বাবাকে বলবো বিচার হয় কিনা দেখি। এই যে তারপর মেলার ঘটনা বর্ণনা করে, সব কিছু ক্রমান্বয়ে সে একটার পর একটা বর্ণনা করে, জাস্ট ওই স্মৃতিগুলো। ঠিক আছে, যদি আমরা বলি উদ্দীপকের কোন দিকের সাথে মিল আছে, তখন তুমি বলবা কপিল দাস মুর্মু তার সন্তানের সাথে সহ এই সাঁওতাল পরগনার অনেকের কাছে গুরুত্বহীন হয়ে সে যে স্মৃতির মধ্যে নিজের অস্তিত্ব খোঁজে, সে যে সেখান থেকে অনুপ্রেরণা পায়, সেই দিক থেকে কি আছে, তার মিল আছে। তারপর হচ্ছে মহাজন যোদ্ধার ভূস্বামীদের দখলদারিত্ব, অর্থাৎ এই সাঁওতাল পরগনার প্রধান সমস্যা কি, ওই যে সলিমুদ্দিন তাকে তো বলবো যে তোমার গ্রামখানি এবারের এখানে থাকবো না, এবার এখানে ট্র্যাক্টর চলবো, তাই তো? অর্থাৎ এই সাঁওতাল পরগনাটা কি হবে, এই সাঁওতালদের বাড়িগুলো দখল হয়ে যাবে, এটা মহাজন এখানে এবার চাষ দিবে। অর্থাৎ যুগ যুগান্তর ধরে যে সাঁওতালরা এখানে বসবাস করে আসছে, অতিরিক্ত আয়ের জন্য সেখানে কি হচ্ছে, মহাজন বা ভূস্বামীরা সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে, যার প্রতিবাদ করে এসেছে সবসময় কপিল দাস। এই কিন্তু এখন তার সম্পর্কে একটা কথা চলে, তুই বুড়া মানুষ, হে মরলের বেটা, তুই কিছু করিবা পারস না, অর্থাৎ তুমি কিছুই করতে পারবা না, তোমার এসব বিষয়ে জানার দরকার নাই। সেই কপিল দাস কি হয়, আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়ে জীবনের শেষ সংগ্রাম করে তীর এবং ধনুক নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই যে তার বার্ধক্য বয়সের জাগরণ, এই জাগরণই হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটার মূল প্রাণ কেন্দ্র। তাহলে কয়টা বিষয় আমরা দেখব, বার্ধক্যে তার অবস্থাটা কেমন হয়েছে, সে যৌবনে কতটা কল্পনাপ্রবণ হয়েছে, মহাজন ও ভূস্বামীদের দখলদারিত্ব কিভাবে, এটার উপরই বেশিরভাগ ক্ষেত্রে আমরা উদ্দীপক তৈরি হতে দেখেছি। তুমিও দরকার বোধে দেখে নাও যে এটার উপরে বেশি তৈরি হচ্ছে। আর আকস্মিক গতিপ্রাপ্ত কপিল দাস শেষ সংগ্রাম, অর্থাৎ তীর ধনুক হাতে নিয়ে দুটি তীর তিনি লক্ষ্যহীনভাবে ছুড়ে তৃতীয় তীরটি শত্রুর দিকে ছোড়ার জন্য তিনি যে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, সেটাই হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পের মূল কথা। তো এই টোটাল মিলে 1-2 পেজ খুঁজলে তোমার এটা হয়ে যাবে। রেইনকোট সবচেয়ে কঠিন, কে ঠিক বলেছি তো? বলো, সবচেয়ে কঠিন হচ্ছে কি রেইনকোট, বাট কঠিন না। ব্যাপারটা হলো নর্মাল গল্প বর্ণনার যে ঢং, সেই ঢঙে আখতারুজ্জামান ইলিয়াস এই রেইনকোট গল্পটি বর্ণনা করেননি। এটি একটি মনোজাগতিক প্রতিক্রিয়ার ছাপচিত্র তিনি উপস্থাপন করেছেন। তুমি বলতে পারো গল্পটি একটি মনোজাগতিক গল্প। এই মনোজাগতিক ছাপচিত্রগুলো থেকে তোমাকে কয়েকটা বিষয় খুঁজে আনতে হবে উদ্দীপকের সাথে। ফার্স্ট যে বিটা, সেটা হচ্ছে রাজাকারদের চরিত্র বৈশিষ্ট্য। এইখানে রাজাকার আছে 2 জন, একজন হচ্ছে ইসহাক, পিয়ন ইসহাক, তাই তো? আর একজন হচ্ছে প্রিন্সিপাল। তো রাজাকার ইসহাক কি হয়েছে, সে রাজাকার হওয়ার পরে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে, এটা বলবা। সে এসে কি বলছে নুরুল হুদাকে, যে মিসক্রিয়ান লোক ইলেক্ট্রিক ট্রান্সফরমার तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ गया। এই যে এটা তো সে বাংলায় বলতে পারতো যে দুষ্কৃতকারীরা তারা ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে দিয়েছে এবং ফিরে যাওয়ার সময় অধ্যক্ষের কক্ষে গ্রেনেড নিক্ষেপ করেছে, তাতে দরজা ভেঙে গিয়েছে। সে বলেনি কেন? অর্থাৎ রাজাকারদের যেই অতিরিক্ত বাড়াবাড়ি, বিশেষ করে যারা এই পিয়ন ইসাকের মতো স্বল্প শিক্ষিত, তাদের যে অতিরিক্ত বাড়াবাড়ি, এবং রাইটার কিন্তু বলছেন যে ইসাক নিজে এখন কর্নেল বললেও চলে, তবে কলেজে খোদ কর্নেল চলে আসায় সে হয়তো ডিমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরও নিচেও নামতে পারে, কিন্তু
ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। একজন পিয়ন, সে রাইটার কনফার্ম করছেন, সে কমপক্ষে একজন মিলিটারি ক্যাপ্টেনের মতো ক্ষমতা দেখাচ্ছে আজকেও, যখন কর্নেল হিমসেলফ কলেজে প্রেজেন্ট তখনও দেখাচ্ছে। বুঝতে পেরেছ? তো সেই জন্য আর প্রিন্সিপাল কি, প্রিন্সিপালের ক্ষেত্রে তুমি বলবা যে প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে পাকিস্তানের জন্য, আর সময় করে কলিগদের গালাগালি করে। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে সে মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল যে পাকিস্তান যদি বাঁচাতে চাও তাহলে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা, পাকিস্তানের নিরক শরীরটাকে পাক সাফ রাখতে হলে এসব কাঁটা ওপড়াতে হবে। তো এর ফলটা কি হয়েছে বলছে, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে কিসের দিকে, শহীদ মিনারের দিকে। কোনো স্কুল কলেজে আর শহীদ মিনার রক্ষাত নাই। এই হচ্ছে আমাদের রাজাকারদের চারিত্র বৈশিষ্ট্য, যারা উস্কানি দিয়ে কি করেছে, মানুষ মারতে সহায় করেছে। আরও একটু আছে যে কেউ কেউ মিলিটারির কাছ থেকে অস্ত্র নিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে রাস্তায় রাস্তায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এটাও রাজাকারদের চারিত্র বৈশিষ্ট্যের একটা বিষয় ছিল। তাহলে প্রথমত আমরা হাইলাইট করবো ইসহাক, প্রিন্সিপাল আর ওই সব মানুষেরা যারা রাস্তায় রাস্তায় ঘুরে আর পাকিস্তান জিন্দাবাদ বলে, আর কি মিলিটারিদের কাছ থেকে বন্দুক এনে এই সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যায় আর ধরে এনে পৌঁছে দেয় কোথায়, মিলিটারি ক্যাম্পে। যুদ্ধকালে ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবন। বাচ্চারা এইটা প্রমাণ করতে হলে তুমি কি করবে, ওই বৃষ্টি থেকে শুরু করবে, একদম গল্পের শুরু থেকে, যে ভোর রাত থেকে বৃষ্টির কি ঝমঝম বল, আল্লাহ দিলে এই বৃষ্টির মেয়াদ কে পুরো 3 দিন, কারণ শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন। এটা ভাবছিলেন নুরুল হুদা মনে মনে, কিন্তু তার মধ্যে দরজায় প্রবল করানোরা। তখন তিনি ভাবছেন তার হলো গো আল্লাহ গো, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। এমন চমৎকার বাদলার দিনে দরজাল প্রবল কড়া নাড়া, শেষ হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো। অর্থাৎ এই যে আতঙ্কিত হয়েছে, সে কিন্তু জানে না ওই পাশে কে আসছে, ওই পাশে মিলিটারি হতেও পারে নাও হতে পারে, কিন্তু সে ধরে নিয়েছে মিলিটারি। তারপর যখন পিয়ন ঢুকেছে তখন তার মনে হয়েছে আলহামদুলিল্লাহ, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে। এই যে সামান্য ঘটনায় একটা দরজায় কড়া নাড়া ঢাকা শহরের মতো মানুষকে কতটা আতঙ্কিত করেছিল। আবার ওই যে বাস যাত্রার কথাটা, নুরুল হুদা যখন বাসে যাচ্ছেন তখন কিন্তু সে বলছেন যে তাকে দেখে বাসের সবাই ঘাবড়ে গিয়েছে। যখন আসাদ গেটের পরে বাসে এসে মিলিটারি ওঠে তখন কিন্তু বাস নিঃশব্দ, মনে হচ্ছে যাত্রীদের এই বুকের শব্দে এই নীরবতার সুযোগে বাজে, আর এটাই তার কি রেইনকোটে বাজে দ্রাম করে। এই যে মানুষের মধ্যে আতঙ্ক। আবার যখন আর একটা কথা তোমাদের বলে নেই, আমি যা বলছি জাস্ট, আমি কিন্তু গল্পের বাইরে একটা অক্ষরও বলছি না, তুমি জাস্ট মিলিয়ে নিও। এবং বলছে যে যখন সে রেইনকোটটা পরালো, তার বউ বলছে এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলোবে না গো, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। যখন সে গায়ে দিল তখন তার মেয়ে বলছে আব্বু ছোট মামা হয়েছে। এতেই সে আতঙ্কিত হয়ে উঠেছে। অর্থাৎ তার ধারণা তাকে ছোট মামার মতো দেখাচ্ছে। ছোট মামা মিন্টু মুক্তিযুদ্ধে গিয়েছে, তার মেয়ে দেখে যখন ভুল করেছে, নিশ্চয়ই মিলিটারি ভুল করতে পারে, এতে কি করতে পারে, মিলিটারি তাকে মিন্টু মনে করে গুলি করতে পারে। এই যে তার আতঙ্কিত অবস্থা চারদিক থেকে, এই বিষয়গুলো জাস্ট বলতে পারলেই হয়ে যাবে। মিন্টু সহ অন্যান্য গেরিলা যোদ্ধাদের তৎপরতা। ওই যে ইসাক এসে বলেছে যে मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ गया। এটা কারা করেছে এই ঘটনা সত্যি, এবং এই ঘটনা করেছে মিন্টু সহ অন্যান্য গেরিলা অথবা অন্য কোনো গেরিলারা। আবার তোমাদের নিশ্চয়ই মনে আছে নুরুল হুদা যখন যাবেন বাসের জন্য অপেক্ষা করছেন, তখন রাস্তার ধারে পান বিড়ি সিগারেটের দোকানদার বলেছিলেন যে মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াই দিয়েছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। তাহলে এই কাজগুলো কে করেছে? আবার যখন নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন কিন্তু মিলিটারি বলেছিল যে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির ছদ্মবেশে, তারা কলেজ টিচারের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। তাহলে এগুলো কি মুক্তিযোদ্ধাদের তৎপরতা নয়? তৎপরতা। তাহলে যদি বলে যে এই গল্পে উদ্দীপকে বর্ণিত মুক্তিযোদ্ধাদের তৎপরতার সাথে গল্পের কতটা সাদৃশ্য আছে, তখন তুমি ওই ঢাকা কলেজে গ্রেড নিক্ষেপের কথা, মিরপুর বিল দিয়ে অস্ত্র বোঝাই নিয়ে আসার কথা, এবং ওই যে নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে সেই তথ্যগুলোর কথা বলবা। হানাদার বাহিনীর বর্বরতা, হত্যাকাণ্ড, নির্যাতন সবসময় মনে রাখো এইটার উপরে সবচেয়ে বেশি উদ্দীপক হয়েছে।
ইভেন তোমার টেক্সটে ছবি দিয়ে যে উদ্দীপক দেওয়া হয়েছে সেই উদ্দীপকটাও এই টপিকের উপরে দেওয়া হয়েছে, হানাদার বাহিনীর বর্বরতা, হত্যাকাণ্ড ও নির্যাতন। এটা তুমি কোথা থেকে বলবা? ফার্স্ট তুমি টার্গেট করবা মসজিদের ছাদ থেকে যে নির্দোষ ইমাম সাহেবকে ফেলে দেওয়া হয়েছিল, তার অপরাধ ছিল সে আজান দিচ্ছে, শুধু বলেছে আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর নামের মহত্ব ঘোষণা করার সুযোগ আর তার মেলেনি, তার আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে সে পড়ে গেছে রাস্তার উপর। এইটা লিখবা। আর লিখবা কি, এই নুরুল হুদাকে যে নির্যাতন করা হয়েছে, তাকে দুটো ঘুষি মারা হয়েছে, প্রথম ঘুষিতে সে কাত হয়েছে, দ্বিতীয় ঘুষিতে সে পড়ে গিয়েছে, তারপর তার বেটে খাটো শরীরটাকে ছাদে লাগানো একটা আংটার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার পাশে এসে বুকের বাড়ি মারা হয়েছে শপাত শপাত করে। যদিও নুরুল হুদা শেষমেশ সেটা উপলব্ধি করতে পারেননি, কিন্তু এই যে ব্যাপক নির্যাতন, আর কি ওই যে পাড়া মহল্লায় ঘুরে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে তারা কি করে, উচ্ছিষ্ট কুড়ায় মেয়েদের এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। আর কি হয়, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, হাট বাজার বস্তি পুড়িয়ে দিচ্ছে। এই সমস্ত বর্ণনা নুরুল হুদার মনোজগৎ থেকে তোমাকে কালেক্ট করতে হবে। জাস্ট তুমি, আমি বলি, এক পেজ মতো কালেক্ট করতে পারবা, তাহলেই হয়ে যাবে। ইমাম সাহেবের ঘটনাটা লিখবা, নুরুল হুদার নির্যাতনের ঘটনা লিখবা, আর কিছু না লিখতে পারলে না লেখো, অসুবিধা নেই। নুরুল হুদার চেতনাগত রূপান্তর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা। অর্থাৎ যে নুরুল হুদা ছিল ভীত প্রকৃতির নুরুল হুদা, কতটা ভীত ছিল, ওই যে বললাম যে শুধু বাইরে করা নড়ছে, তাতে সে দোয়া ইউনুস ভুল পড়েছিল। আমরা জানি দোয়া ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি কিন্তু গল্পে দেখো লেখা আছে আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বলতে বলতে দরজার দিকে জায়গায় টুপি মাথায় দিয়েছে, সূরা মনে হয়েছে কিন্তু টুপি মাথায় দিতে ভুলে গেছে। এই যে তার আতঙ্কিত অবস্থা, এবং বলছে স্টাফ রুমে যখন কলিগ্রা ফিস করে কোথায় কোন মিলিটারির লাশ পড়ে আছে, কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, তখন নুরুল হুদা আস্তে উঠে চলে যায় প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদের কক্ষে, এবং আফাজ আহমেদের খ্যাস গলায় হিন্দুস্তানের আশু পতন এবং পাকিস্তানের বিজয় সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী ছিল। এই ভীত প্রকৃতির নুরুল হুদা যখন তার মেয়ে বলেছে আব্বু ছোট মামু হয়েছে, সে ওইটা গায়ে দেওয়ার পরে তার চেতনাগত রূপান্তর হয়েছে। সে বাসে যাওয়ার সময় তাকে দেখে অপরাধীরা ভয় পাচ্ছে, এবং সে যখন তার শরীর এমনকি টানিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে, তখন ওকে নির্যাতনের দিকে পরোয়া না করে সে ভাবছে মিসক্রিয়েন্টরা দিকে তাকে চেনে, তার প্রতি তাদের এত আস্থা, এবং এই যে তার সঙ্গে তার আতাতের উত্তেজনা, মিসক্রিয়েন্টদের সঙ্গে তার আতাতের উত্তেজনায় তার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে সেদিকে আর নজর দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ একজন ভীত প্রকৃতির নুরুল হুদা কিভাবে একজন সাহসী ও দেশপ্রেমিক চরিত্রে পরিণত হলো, সেটাই এই গল্পের মূল সুর, যেটা এইখানে আসবে। অর্থাৎ উদ্দীপক যদি এটার উপর হয় হানাদার বাহিনীর বর্বরতা, তখন আমরা বলবো গল্পের মূল সুর প্রকাশ পেয়েছে কি? তুমি বলবো মূল সুর প্রকাশ পায়নি, কারণ গল্পটির মূল সুর হচ্ছে ভীত প্রকৃতির নুরুল হুদার চেতনাগত রূপান্তরের মধ্য দিয়ে সাহসী নুরুল হুদায় রূপান্তর হওয়া। এটাই হচ্ছে কি দিয়ে হলো? এই রেইনকোট দিয়ে হলো। অর্থাৎ এই মিন্টুর রেখে যাওয়া রেইনকোট গায়ে দিয়ে ভীত প্রকৃতির নুরুল হুদা সাহসী নুরুল হুদায় রূপান্তর হওয়াটাই হচ্ছে গল্পের মূল সুর। এইগুলোর মধ্যে তার প্রকাশ ঘটবে না। এইগুলোর উপরে, এটার উপরে দিয়ে উদ্দীপক হতে পারে, এটার উপর দিয়ে উদ্দীপক হতে পারে, এটার দিয়ে উদ্দীপক হতে পারে, এটা দিয়ে উদ্দীপক হতে পারে, কিন্তু গল্পের মূল সুর এটা। ঠিক আছে, গল্পের মূল সুর এটা, এটার উপরে সৃজনশীলের ঘ আসার সম্ভাবনা বেশি। আর আসমার দুষ্কৃত গৃহীত পদক্ষেপ, আসমা দেখো একজন দায়িত্বশীল স্ত্রী, যখনই মিন্টু আসছে তখনই আসমা প্রথম বলছে যেতেই হবে, এই বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার যখন সে কনফার্ম হলো যেতেই হবে, নুরুল হুদা বলছে বউয়ের সোহাগের কথা শুনলে কি তার চলবে? তাছাড়া কলেজে প্রিন্সিপাল আজকে কর্নেল এসেছে, ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয়, তো আবার আমরা আসমার কথা শুনতে পাই যে তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। ঠিক আছে, এই যে তার দায়িত্ব, স্বামীর জন্য উদ্বেগ উৎকণ্ঠা, এটার উপরে আসেনি, কিন্তু আসতে পারে একটু আসমার জায়গাটা মনে রেখো। তাহলে মূলত পাঁচটা বিষয় খেয়াল করবা: রাজাকার হিসেবে ইসহাক এবং প্রিন্সিপাল, মুক্তিযোদ্ধা হিসেবে মিন্টু এবং অন্যান্য যারা, আর হচ্ছে মুক্তিযুদ্ধকালে নুরুল হুদা কতটা আতঙ্কিত হয়েছে, সেখান থেকে ঢাকা শহরে আতঙ্কিত জীবনের চিত্র, হানাদার বাহিনীর বর্বরতা খুব ইম্পর্টেন্ট, আর নুরুল হুদার চেতনাগত রূপান্তর। সোজা কথা বলবা যে একজন ভীত প্রকৃতির নুরুল হুদা, তাহলে ভীতির দুই একটা নমুনা দেবা, জাস্ট 2 লাইন। আর তিনি সাহসী নুরুল হুদায় পরিবর্তন হয়েছেন, সাহসের 2 লাইন দাও, এনাফ। এটা পারা কি কোনো ব্যাপার? এর জন্য তোমার পণ্ডিত হওয়ার দরকার আছে? নাই। আর শত শত উদ্দীপকের পিছনে ছোটার দরকার আছে? নাই। এটাই আমি বুঝাইতে চাইছিলাম যে সাজেশন চাইও না, জাস্ট বিষয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নাও।
খুব অল্প সংখ্যক তথ্য কালেক্ট করলে তুমি এটা লিখতে পারো। এবার লাস্ট যেটা আমাদের নেকলেস, অত্যন্ত চমৎকার গল্প, বলতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ গল্প, তাই তো নেকলেস। তো নেকলেস এ তুমি যে পড়লা, নেকলেস কেমন লেগেছে? ভালো লেগেছে। তো সেখান থেকে প্রশ্ন কি আসতে পারে, তুমি কি খোঁজ খবর নিয়ে দেখেছ? তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা দারিদ্র্যপূর্ণ জীবনের প্রতি মাদাম লয়সেলের দৃষ্টিভঙ্গি প্রথম ফার্স্ট নেগেটিভ দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, তাহলে দারিদ্র্যপূর্ণ জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন? রাইটার প্রথমেই কিন্তু বলছেন সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আশা, কোনো আনন্দ। এই শুরু হয়ে গেল, তার ছিল না কোনো আশা, আনন্দ, পরিচিত হওয়ার, প্রেম লাভ করার, ধনী অথবা বিশিষ্ট লোকের স্ত্রী হওয়ার কোনো উপায় ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। সে মানতে চাইতো না, কিন্তু একজন কেরানির মেয়ে হিসেবে শিক্ষা পরিষদ বা শিক্ষা মন্ত্রণালয় কেরানির সঙ্গে বিবাহ সে মেনে নিতে বাধ্য হয়েছিল। আর কি বলছে যে তার বাসকক্ষে দারিদ্র, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার ও বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত ক্রুদ্ধ হতো। ইভেন যে খর্বকায় ব্রেটন তার সাধারণ ঘরটি নির্মাণ করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা, বড় দুঃখ আর বিপরীত সব ভাব জেগে উঠত। এরকম ছিল তার দরিদ্রের প্রতি। এবং এটাও বলছে তার কনভেন্টে এক ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করে তার ভালো লাগতো না। ফিরে এসে বিরক্তি, দুঃখ, হতাশা এবং নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদত। এটা হচ্ছে দারিদ্র সম্পর্কে তার চিন্তা ভাবনা। সে কি চায়? সে চায় তার থাকবে প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ। হ্যাঁ, সে চায় প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ। আর কি চায়? সে চায় তার স্বামী যখন অফিসে থাকবে তখন যেসব পরিচিত এবং আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব বন্ধুদের সাথে বিকেল 5টায় অন্তরঙ্গভাবে মেশার একটি সুরভিত কক্ষ চায়। তো এরকম একটি, এবং সে চায় অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপরূপ খাদ্য, গোলাপি রঙের রোহিত মাছের টুকরা আর মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে চুপি চুপি শুনবে প্রণয় লীলার কাহিনী। এরকম একটি জীবন সে চায়। তাহলে আমরা পেলাম দারিদ্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নেগেটিভ, আর তার প্রত্যাশা কি? মাদাম লয়সেলের প্রত্যাশা হচ্ছে ওই যে, এবং সে ভাবে একটি বৈঠকখানা যেখানে শোভা পাবে প্রাচীন সব কৌতূহল উদ্দীপক জিনিসপত্র, আর ওই যে মুরগির পাখনা খেতে খেতে বললাম চুপি চুপি কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। এরকম একটি জীবন সে চায়। কিন্তু কি হলো? মাদাম লয়সেলের জীবনের বিপর্যয় হলো যে কমিশনারের বল নাচের দিনে সে যে বান্ধবীর নেকলেস ধার নিয়েছিল সেই নেকলেসটি হারিয়ে ফেলে। অর্থাৎ যে দারিদ্র্যপূর্ণ জীবনে সে অসুখী, সেই জীবন আরও বেশি দারিদ্র্যের মধ্যে চলে যায় যখন 36,000 ফ্রাঙ্ক দিয়ে একটি হীরের নেকলেস তাকে ফেরত দিতে হয়। মাদাম লয়সেল এবার কিন্তু দারিদ্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে মূল পয়েন্ট। অর্থাৎ তার দারিদ্র সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। সে তার সমস্ত দায়িত্ব সাহসের সঙ্গে করে যায়। ঠিক আছে, তারা বাসা পরিবর্তন করে, দাসীকে তারা বিদায় করে দেয়, এবং সে ঝুড়ি নিয়ে ফলের এবং মুদির দোকানে, কসাইয়ের দোকানে যায়। তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত সে দর কষাকষি করে। তাহলে এই যে তার পরিবর্তন, তাহলে তার দৃষ্টিভঙ্গি কেমন, সে কি চায়, আর এই বিপর্যয়ের কারণ কি? এবং এইটাই বলছে মাদাম লয়সেল দারিদ্র সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন কেন হয়েছে, ওই নেকলেস হারিয়ে ফেলে হয়েছে, কতটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি উদ্দীপক তৈরি করি দারিদ্র্যপূর্ণ জীবনের উপর, আমি যদি বলি হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা, তাহলে আমি বলবো এই যে উদ্দীপকে দারিদ্র্যের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখানো হয়েছে তার সঙ্গে মাদাম লয়সেলের পার্থক্য নির্ণয় করো, তখন দারিদ্র্যের প্রতি তার দৃষ্টিভঙ্গি দেখাতে হবে। এবং এটা দেখাইতে গেলে তাই সে কী কী চায় সেটাও তোমাকে একটা লিস্ট দিতে হবে। ঠিক আছে, ওইখানে যে আছে 4-5টা করে সমস্যা দেখাবো, 4-5টা করে লিস্ট দিবা। আর মাদাম লয়সেলের জীবনের বিপর্যয়, অর্থাৎ কার কাছ থেকে সে নেকলেসটা নিয়েছিল, কিভাবে হারায় ফেলল, কিভাবে সেটা শোধ দিয়েছিল, আর কিভাবে সেই দেনা তারা শোধ করেছিল, বাস হয়ে গেল। আর মসিয়া লয়সেল চরিত্রটি মূল্যায়ন করার সময় তুমি বলবা স্বামী হিসেবে সে স্ত্রীকে কতটা ভালোবাসতো, কিন্তু একজন অভিভাবক হিসেবে সে কি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে। বাস, কাজ শেষ। তাহলে কি করতে হবে? দারিদ্র্যপূর্ণ জীবনের দৃষ্টিভঙ্গিটা দেখবা, এই দৃষ্টিভঙ্গি সে কেমন জীবন প্রত্যাশা করে সেটা দেখবা, আর তার জীবনে বিপর্যয়ের কারণ কি, স্বামী হিসেবে তার মসিয়া লয়সেলকে মূল্যায়ন করবা। আর
অভিভাবক হিসেবেও মূল্যায়ন করবা এবং তাদের দারিদ্র সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং 10 বছর কঠোর পরিশ্রমে তাদের কতটা পরিবর্তন হয়েছে তার মূল্যায়ন করলেই তোমার টোটাল শেষ। এর বাইরে উদ্দীপক আসেনি, এইটার উপরেই উদ্দীপক তৈরি হয়েছে, আর এগুলো দিয়ে সবসময় সৃজনশীলের ঘ এসেছে। আমি এর বাইরে আসতে দেখিনি। তুমি মোটামুটি 1 পেজ মতো লেখা এটা দিয়ে রেডি করো। আমার ধারণা তুমি যদি এই কথা এইটা নিয়ে তুমি যাও পরীক্ষার হলে, তোমাকে বিমুখ হওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা তোমাদের বলেছিলাম যে একটু বলে দিব যে কোনটা কোনটা লেখা উচিত। দেখো, আমি তোমাকে পরামর্শ দিব, সব প্রশ্ন তোমার কমন আসবে যদি তুমি আমার কথা শোনো, সব প্রশ্ন কমন আসবে, কিন্তু লেখার সময় একটু প্রবন্ধগুলো এড়িয়ে যেতে পারলে ভালো হয়। তুমি এই যে যৌবনের গান যত বেশি পারো না কেন, তুমি এটা কিন্তু অপরিচিতা গল্পের মতো লিখতে পারবে না। তুমি সাহিত্যে খেলা যত ভালোই পারো না কেন, এটা কিন্তু তুমি মাসি পিসি গল্পের মতো লিখতে পারবে না। সুতরাং গল্পের মধ্যে থেকে আসা প্রশ্ন যদি তোমার গ্রিপে থাকে, তাহলে তুমি অযথা প্রশ্ন লিখতে চাও। আমি চাই তুমি সবগুলো সম্পর্কে ধারণা নাও। এমনও তো হইতে পারে যে গল্প থেকে প্রশ্ন তোমার গ্রিপের মধ্যে নাই, তুমি ধরতে পারছো না। তাহলে যাতে উদ্দীপক তুমি লিখে আসতে পারো, তোমার উচিত না যে তোমার প্রশ্ন আসছে বিলাসী গল্প থেকে আর প্রশ্ন আসে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন থেকে, তুমি বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন লিখবা না। তুমি যত এক্সপার্ট হও, আমি কিন্তু বলে দিলাম যে 4-5টা লাইন লেখার পর তোমার মনে হবে আর নতুন কিছু লেখার নেই। কিন্তু বিলাসী গল্প থেকে তুমি সাইড কাহিনী লিখলেও অনেক কাহিনী লিখতে পারবা। কারণ সৃজনশীলের একটা স্ট্যান্ডার্ড সাইজ বলে আমাদের মনের মধ্যে, শিক্ষকদের মনের মধ্যে কিন্তু একটা সাইজ আছে। এটা কি কারণে হয়েছে, প্রশ্নের দোষে হয়েছে না তোমার লেখার দোষে হয়েছে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে তুমি কতটুকু লিখছো। একটা সময় খাতা দেখতে দেখতে স্পিডের মধ্যে এরকম একটা ভাবনা চলে আসে। তো সেই ক্ষেত্রে তুমিও বুদ্ধিদীপ্তভাবে একটু সিলেক্ট করবা। যদি গল্প তোমার গ্রিপের মধ্যে থাকে, তুমি প্রবন্ধ লিখতে যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ধারণা আমি সব বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এই সব প্রশ্নগুলোর প্যাটার্ন আমি বলে দিলাম। তুমি এখন জাস্ট একটা দিন এর উপর স্টাডি করো, তোমার বাংলা ফার্স্ট পার্ট গদ্যের স্টাডি শেষ হয়ে যাবে আমি আশা করি। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আগামীকাল আমরা কবিতার ক্লাসটি নিব। যদি এই ক্লাসটি ভালো লাগে, কবিতার ক্লাসটি আমরা আরও চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে কবিতার বিষয়গুলো আরও কম আসবে। এখানে যেমন 4টা-5টা করে এক একটার বিষয় এসেছে, কবিতার মধ্যে দেখা যাবে যে বড় কবিতা 2টো বিষয় বলে দিয়েছে, কাজ শেষ। অর্থাৎ হয় এটার উপর উদ্দীপক, না এটার উপর উদ্দীপক, এভাবেই হবে। দেখা যাবে সেই ক্লাস আরও অল্প সময়ের মধ্যে এবং আরও অল্প পড়ে তুমি সেটা ঠিক করে। নাটকের উপন্যাসের উপর একটা ক্লাস নিয়ে দিব, টোটাল সেকেন্ড পেপারের উপর একটা ক্লাস নিয়ে নিব। আমার ধারণা তুমি যদি এই 3টা ক্লাস, বাকি 3টা ক্লাস ঠিকভাবে দেখো, ঠিকভাবে করো, তোমার এই বাংলা পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবার স্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। কই গেল? বন্ধ করে দিব? এই ক্যামেরাকে আমি বন্ধ করবো সাইফুর? ও ধন্যবাদ তো দিলাম না, দরকার নাই ধন্যবাদের।